সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে আমরা বিশেষ পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠান আজকে আয়োজন করেছি। আমাদের সাথে একান্ত সাক্ষাৎকার দেওয়ার জন্য রাজি হয়েছেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। খালিদ মাহমুদ চৌধুরী একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার পলিটিক্যাল টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, সম্ভবত এটি প্রথম আপনার উপস্থিতি 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর আপনি এই প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসলেন এবং সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হলেন। এই অনুভূতি কেমন লাগছে? না, এটা আসলে দেখেন, আমরা তো প্রতিনিয়তই সাধারণ মানুষের সম্পৃক্ত আছি, আমরা যা রাজনীতি করি। বিষয়টা হচ্ছে যে এখন এই যে সরাসরি প্রশ্ন, এটাই প্রথম হচ্ছে। তো এটা জনগণের সঙ্গে কথা বলতে তো আমাদের সবসময় ভালো লাগে, কারণ জনগণকে নিয়েই তো আমাদের কাজ। জনগণের প্রত্যাশা পূরণ করা, জনগণের চাহিদা, জনগণের যে যে সামগ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করাই হচ্ছে আমাদের মানে দায়িত্ব এবং কাজের মধ্যে পড়ে। কাজেই এরকম সরাসরি কথা বলার যে একটা সুযোগ পাওয়া গেল, এটা ভালো লাগতেছে। তো 5ই অগাস্ট সরকার পরিবর্তনের পর আপনি আসলে কতটা নিরাপদ? এই মুহূর্তে আপনি কতটা নিরাপদ? আপনাদের নেতাকর্মীদের পরিস্থিতি কি? তাদের সাথে যোগাযোগ হচ্ছে কিনা? আপনি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন সংসদ সদস্য হিসেবে, সেই নির্বাচনী এলাকার মানুষ বা আপনার জনগণ কেমন আছে? তাদের সাথে আপনার যোগাযোগ হচ্ছে কিনা? সামগ্রিকভাবে একটু যদি বলতেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশের কোনো মানুষই আপনার নিরাপদ নাই। কেউই না। যারা দেশ চালাচ্ছে এবং যারা 16 কোটি মানুষ, কেউই নিরাপদ নাই। কাউকে নিরাপদে রাখা হয়নি। এবং কেউ কিন্তু শান্তিতে নাই। পুরো বাংলাদেশ একটা অশান্তির মধ্যে আছে। কারণ আপনি বাজারে গেলে দ্রব্যমূল্য যে পরিমাণ নাগালের বাইরে চলে গেছে, সেখানে শান্তি নাই। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা নাই। ব্যবসায়িক ব্যবসা বাণিজ্য টোটাল স্থবির বলা চলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। প্রতিনিয়ত সেখানে হত্যাকাণ্ড হচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে হত্যা, লাশ, গুম, এটা নিত্যনৈমিত্তিক ঘটনা। ছিনতাই, রাহাজানি, এগুলো তো একদম লেগেই আছে। এবং দেশে একটা মানে এই মুহূর্তে যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিবাদী দেশ বলা হয়, সেটা বাংলাদেশকে বলা যাবে। বাংলাদেশ সবচেয়ে বড় ফ্যাসিবাদের খপ্পরের মধ্যে পড়ে গেছে 5ই আগস্টের পর। বিশেষ করে আমার এলাকা, যদি শুধু আমার এলাকা না, সমগ্র বাংলাদেশের একই অবস্থা। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রায় 25,000-এর উপরে মামলা হয়েছে, যেখানে প্রায় 1 কোটির উপরে আসামি করা আছে। এমনও মামলা করা হয়েছে, এমন না, অধিকাংশ মামলাই হচ্ছে প্রায় 200 জন 300 জন করে আসামি করা হয়েছে। এবং মামলা ব্যবসা একটা তৈরি হয়েছে। হ্যাঁ, যে মামলা দিয়ে অর্থ চাঁদাবাজি করা হচ্ছে। আবার যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে টর্চারের ভয় দেখিয়ে তাদের কাছে টাকা নেওয়া হচ্ছে। আবার জামিনের পরে যখন তারা কারাগার থেকে মুক্ত হবে, জেল গেটে বসে থেকে সেখানে চাঁদাবাজি হচ্ছে। এবং যারা জামিন পাচ্ছে আইনের মাধ্যমে, তাদেরকেও সেখানেও জেল গেটে চাঁদাবাজি করা হচ্ছে। যে এটা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং কোর্টে গেলে যারা মামলার এজাহারভুক্ত যারা, তাদেরকেও টর্চার করা হচ্ছে। এবং তাদের পক্ষে যারা আইনি লড়াইয়ে যাচ্ছেন, তাদেরকেও টর্চার করা হচ্ছে না, শুধু তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো এইরকম ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আছে। বাংলাদেশের মানুষ এখন প্রতিনিয়ত, আমরা যেটা বলি যে একটা সময়ে বাংলাদেশের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নিজ নিজ সৃষ্টিকর্তার কাছে একটা সব সময় একটা প্রার্থনা জানাতো যে বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষকে রক্ষা করার জন্য। সেই ভূখণ্ডের মানুষকে রক্ষা করেছিলেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, এই মুহূর্তে প্রতিনিয়ত বাংলাদেশে প্রতিটি মানুষ বলছেন যে দেশরত্ন শেখ হাসিনার সময় আমরা যে শান্তিতে ছিলাম,
সেই শান্তি আমাদের 5ই আগস্টে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমাদের আপনাকে একটু থামিয়ে আমি একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, আপনি যদি একটু অনুমতি দেন। বিনয়ের সাথে জানতে চাই যে গত সপ্তাহে আমাদের এই অনুষ্ঠানে আহ, বর্তমান অন্তর্বর্তী সরকারের মিনিস্টার প্রেস ওয়াশিংটন ডিসি গোলাম মর্তুজা তিনি বলেছেন 5ই অগাস্টের পর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেনি, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে হত্যা করা হয়নি। এর থেকে ডাহা মিথ্যাচার আর কি হবে বলেন? এইসব 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 কথা বলে এদের 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 রুচিহীন, বলেছি না, এদের এদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আপনি জানেন যে বাংলাদেশের যে আঁতুড়ঘর, বাংলাদেশে যেখান থেকে সৃষ্টি হয়েছে, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যে 32 নম্বর যেটাকে জাদুঘর করা হয়েছে জনগণের সম্পত্তিতে, সেই জাদুঘর যেখানে বাংলাদেশের টোটাল স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত, সেই জাদুঘরকে পুড়িয়ে দিয়েছে। শুধু না, সেখানেই 4 জনকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে হত্যা করা হয়েছে। আপনি জানেন আব্দুর রব সেইনাবাদ তার যে বাড়ি বরিশালে, সেখানে সেই বাড়িতে পুড়িয়ে সেখানে প্রায় 5-6 জনকে হত্যা করা হয়েছে। আমাদের যদি বলি, আমাদের প্রায় এখন পর্যন্ত আমরা অক্টোবর পর্যন্ত আমরা 372 জন একটা তালিকা তৈরি করেছি যে আওয়ামী লীগের পদধারী নেতাদেরকে তাদের হত্যা করা হয়েছে। আমাদের গাইবান্ধা আবু তাহের যুগ্ম সম্পাদক, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শামীম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে ভিডিও ফুটেজ এসেছে, আপনি দেখেছেন কিভাবে হত্যা করা হয়েছে। আপনার হচ্ছে গোলাম দস্তগীর, আমাদের বস্ত্র পাট মন্ত্রী ছিলেন, তার যে কারখানা, সেখানে প্রায় 182 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আপনার সারা বাংলাদেশে 40,000 বাড়ি, আওয়ামী লীগের বাড়িঘর, অফিস, দোকান, বাণিজ্য কেন্দ্র লুটপাট করা হয়েছে। লুটপাট করার পর সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার হচ্ছে মোহাম্মদপুরে কামাল আহমেদ আওয়ামী লীগ নেতা, তাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হৃদয়চন্দ্র ছাত্রলীগ নেতা, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মেহেদী হাসান সাংবাদিক, ঢাকা টাইমসের সাংবাদিক, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনার আমাদের জাহাঙ্গীর শ্যামপুর আওয়ামী লীগ নেতা, ঢাকা দক্ষিণ, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আনিসুর রহমান চৌগাছা যশোর আওয়ামী লীগ নেতা, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনি কত বিভৎস হতে পারে? যশোরের একটি আবাসিক হোটেল, সেখানে অনেকেই সেখানে বন্দী হয়েছিলেন, সেখানে আগুন দিয়ে প্রায় 24 জনের উপরকে সেখানে পুড়িয়ে হত্যা করে। এরপরে যদি বলা হয় যে 5ই আগস্টের পরে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, এর থেকে ব্যভিচার, মিথ্যাচার আর কি হতে পারে আমার জানা নেই। তাহলে সর্বমোট আপনাদের তথ্য অনুযায়ী 5ই আগস্ট, বলেন আজকের ঘটনা বলি আপনাকে। আজকে নাটোরে মন্দিরে, সেখানে সাফায়েতকে মন্দির ভাঙচুর করা হয়েছে এবং সাফায়েতকে হত্যা করা হয়েছে। এইভাবে আজকে 3টি মন্দির ভাঙচুর করা হয়েছে, ময়মনসিংহে করা হয়েছে, সহ বাংলাদেশের 3টি মন্দির হতে পারে, এবং সেখানে সাফায়েতকে হত্যা করা। আজকের কথা বলতেছি আমি, আজকের দিনের কথা। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি আরেকটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আপনারা জুলাই বিপ্লবের সময়, ছাত্র জনতার বিক্ষোভের সময়, 5ই আগস্টের পূর্ববর্তী সময় যখন আপনারা দায়িত্বে ছিলেন, তখন যে 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আপনাদের সরকারের আমলে, সেই দায়ের জন্য আপনারা দুঃখ প্রকাশ করবেন কিনা, সেই দায়টি আপনারা নেবেন কিনা? শুনেন, একটা সরকার যখন দেশ পরিচালনা করে, তার দায়িত্ব থাকে দেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, জানমালের নিরাপত্তা দেওয়া, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এখন বর্তমান যারা আছে তারা তো পারতেছে না, এখন তো একই অবস্থা। এবং সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যদি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কথাগুলো যদি একটু আপনি ফলো করেন, আপনি দেখবেন এই হত্যাকাণ্ড তিনি অস্বীকার করেননি। তিনি বলেছেন এই হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, যারা এটার সঙ্গে জড়িত, তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচার করা হবে। তিনি কিন্তু 5ই আগস্টের আগে তিনি এই কথা বলেছেন। তার মানে তিনি এই হত্যাকাণ্ডকে অস্বীকার করেননি। আজকে বলা হচ্ছে যে তার নির্দেশে হত্যা করা হচ্ছে। কোথায় নির্দেশ দিয়েছেন তিনি? কোনো এভিডেন্স আছে? যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে? এই সন্ত্রাসীদেরকে বিরুদ্ধে কি অবস্থান নেবে না? আপনার
উত্তরায় পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, এরকম বিভৎস সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিবে না? এটা তো তাদের দায়িত্ব। এবং বলা হচ্ছে স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, যিনি পরবর্তীতে তিনি পদ হারিয়েছেন এই কথা বলার জন্য, যে স্নাইপার এটা তো পুলিশের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল না। তো এগুলো কারা করলো তদন্ত করতে হবে। তারপরের দিন তাকে হুমকি দেওয়া কিন্তু হয়েছে। আপনাদের দলের নেতাকর্মীরা ছাত্রলীগ যেভাবে হেলমেট নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলে পড়েছে, এবং আপনার দলীয় নেতাকর্মীরা যেহেতু প্রকাশ্যে অস্ত্র নিয়ে মানুষ খুন করেছে এবং টেনে হেঁচড়ে যেভাবে ছাত্রদেরকে নিয়ে গেছে, আমরা গুলি করতে দেখেছি, শিশুদেরকে আমরা তার নিজ বাড়িতেও আমরা দেখেছি পুলিশ গুলি করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করবার অভিযোগ এসেছে। তো এই বিষয়গুলো তো দৃশ্যমান, আমরা দেখেছি ভিডিও ফুটেজের মাধ্যমে। এই বিষয়গুলো কেউ কেউ আপনারা অস্বীকার করছেন না। আমি শুনেন, এই যে আমারও তো কথা, যে যে ব্যালকনিতে যে শিশুটি দাঁড়িয়ে হত্যার শিকার হয়েছে, এটা তদন্ত হতে হবে। আমি তো বলি না যে সে হত্যাকাণ্ডের শিকার হয়নি, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটাকে তদন্ত করতে হবে। বিনা তদন্তে আপনি বলতে পারি না যে তানভীর আপনি খুনি, আপনি অপরাধী। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তদন্ত হবে। এবং যেটা হচ্ছে, যে কথাটা আমি বলছিলাম, স্নাইপার, এই যে বলা হচ্ছে যে আপনি যেটা বললেন সংবাদের ভিত্তিতে যে আমরা আমাদের দলের নেতাকর্মীরা করেছে, তাহলে আজকে প্রায় 4 মাস হয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রগুলা কোথায়? এই 4 মাসে তারা অস্ত্র উদ্ধার করতে পারলো না কেন? 25,000 মামলা দেওয়া হলো, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে নির্যাতন। আপনার বগুড়ার শাহাদাত হোসেন ঝুনু, তিনি একটা কলেজের অধ্যক্ষ, তাকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। কই? আমরা তো এখন পর্যন্ত দেখলাম না কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হলো। গণভবনে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে যে যারা নিরাপদ এসএসএফ এর যেই সব আগ্নেয়াস্ত্র ছিল, সেগুলো যে লুট হলো, সেগুলো কোথায়? আজ পর্যন্ত উদ্ধার হলো না কেন? স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে, তারপরে বিভিন্ন মরণাস্ত্র দিয়ে হত্যা করে, এই অস্ত্রগুলো কোথায় গেল? এই অস্ত্রগুলো যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে থেকে থাকে, এগুলো উদ্ধার হচ্ছে না কেন? এগুলো শুনেন, এগুলো বাংলাদেশে একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে যেন স্থিতিশীলতা না আসে, কেওয়াস তৈরি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে? বাংলাদেশের মানুষ যেন বাজারের দিকে চোখ না দেয়, শিক্ষা প্রতিষ্ঠানে চোখ না দেয়, আইন শৃঙ্খলার দিকে চোখ না দেয়, স্বাস্থ্যের দিকে চোখ না দেয়। মানুষ যেন না খায় অনাহারে। আপনি দেখেন 1 কোটি মানুষ হচ্ছে আজকে দরিদ্র হয়ে গেছে। 5ই আগস্টে অতি দরিদ্র ছিল 5%, এখন এটা 10 ছাড়িয়ে গেছে। আপনার 18% ছিল দারিদ্রতা, সেটা এখন 30 ছাড়িয়ে গেছে। আমাদের জিডিপি ছিল 6, কোভিড পরবর্তী প্রায় 6 এর মতো ছিল জিডিপি, এখন 3-এ চলে গেছে। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো যেন কেন? মানুষ দৃষ্টির মধ্যে না আসে। বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। এগুলো যেন আপনার, যদি এগুলো যেন মানুষের দৃষ্টির মধ্যে না আসে, সেজন্য কেওয়াস তৈরি করা হচ্ছে আমি বিভিন্ন আমি ধরনের। আমি একটু প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে সরকার কেওয়াস তৈরি করতে চাচ্ছে, এখন আচ্ছা, করছে। করছে। তাহলে দুর্নীতির শ্বেতপত্রের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এই প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, যা $15 বিলিয়ন, এবং 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 23,400 কোটি ডলার বিদেশে আপনারা পাচার করেছেন, এবং যা বর্তমান বাজার দর হিসাব করা হয়েছে $120 হিসাব করে এই মূল্যটি নির্ধারণ করা হয়েছে, এবং গড়ে প্রতি বছর 1,80,000 কোটি টাকা লোপাট হয়েছে বাংলাদেশ থেকে। দালালির একটা সীমা আছে। দালাল অর্থনীতিবিদরা যা করে মানুষের কাছে হাস্যকর। এটা তো অর্থনীতির যে উপদেষ্টা যিনি করে হয়েছেন, তিনি তো উত্তর দিয়েছেন কি করেছেন, এগুলো তো আমারই জানা আছে। শ্বেতপত্রের মধ্যে নতুন কিছু নাই। আপনি দেখেন, একটি দেশের একটা বাজেট থাকে, আমরা সর্বোচ্চ বাজেট দিয়েছিলাম গত বাজেটে 7 লক্ষ কোটি টাকার অধিক। তা আপনার গত 15 বছরে বাজেটে কত টাকা দেওয়া হচ্ছে? এই বাজেটের কত টাকা আপনার হচ্ছে বেতন ভাতার জন্য চলে যায়? উন্নয়ন বাজেট কত টাকা থাকে? 28 লক্ষ টাকা কি উন্নয়ন বাজেট ছিল? উনি কিরকম একটা আজগবি একটি মানে শ্বেতপত্র বাংলাদেশের মানুষের কাছে ছাড়লেন, এবং কবে আপনি সেটাকে প্রকাশ করলেন? আপনি দেখেন, বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি যেদিনকে হত্যা করা হয়েছিল 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে, যে গ্রেনেড হামলার আসামি
তারেক এবং বাবর, যাদেরকে বেকসুর যেদিনকে খালাস দিয়ে দেওয়া হলো ক্ষমতা দিয়ে, আইনকে বৃদ্ধাঙ্গুলকে দিয়ে ছোট করে খাটো করে আইনের মাধ্যমে প্রমাণিত একটি রায়কে সেখানে যেদিনকে খালাস দিয়ে দেওয়া হলো সেদিনকে তিনি শ্বেতপত্র ঘোষণা করলেন। এটা 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 আমরা বুঝি এগুলো কেন করছেন, কি কারণে করছেন, এবং বাংলাদেশের মানুষকে ধোঁকা বানানোর চেষ্টা করছেন। কিন্তু এই এখানে ধোঁকাবাজ এটি বলা দালালরা হয়েছে এই এই ধোঁকাবাজ দালালরা বাংলাদেশকে চিনে, বাংলাদেশের কিন্তু মানুষ এই তাদেরকে চিনে। দুর্নীতির প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস এর তথ্য অনুযায়ী, এবং এখানে বলা হয়েছে এই ত্রিপক্ষীয় আঁতাতে দুর্নীতিগুলি হয়েছে। ত্রিপক্ষীয় আঁতাত বলতে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক দলের কর্মী এবং আমলা এবং ঠিকাদাররা মিলে এই দুর্নীতিগুলো করেছেন। তো আপনিও একজন সংসদ সদস্য এবং দায়িত্বশীল ব্যক্তি, আপনি নিজেও মন্ত্রী এবং সংসদ সদস্য, তো আপনি নিজেও এই দুর্নীতির মধ্যে জড়িত রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। না শুনেন, দুর্নীতি হয়নি এটা আমি অস্বীকার করব না। ডেফিনেটলি একটা ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশের মধ্যে দুর্নীতি হতে পারে, কারণ এখানে এত বড় ডেভেলপমেন্ট হচ্ছে সারা বাংলাদেশে। আপনি দেখেন বাংলাদেশের মানুষ হাইওয়ে কিছু জানতো না, বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্কটা কোথায় গেছে। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে জেলা পর্যায়ে 5 স্টার 4 স্টার হোটেল হয়ে গেছে। কেন হয়েছে? মানুষের সেই জায়গায় মানুষের জীবন মান সেখানে চলে গেছে। আপনি কক্সবাজারে আগে সরকারি মোটেল ছাড়া কোথাও কোনো পর্যটকরা থাকার কোনো ব্যবস্থা ছিল না। আপনি পর্যটক দেখেন, আপনি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত কি বিলাসবহুল কত 5 তারকা 7 তারকা হোটেল হয়েছে। কেন হয়েছে? বাংলাদেশের ইকোনমি সেই জায়গায় গেছে। বাংলাদেশের বাজেট হয়েছিল 30,000 কোটি টাকার বাজেট ছিল 2006 সালে। বিএনপির যে বাজেট ছিল সেই বাজেট এখন 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো এত উন্নয়ন হচ্ছে, সেখানে দুর্নীতি হতে পারে সেটা আমি, কিন্তু যেই ধরনের ভাবে প্রকাশ করা হয়েছে, এটা এই যেইভাবে প্রকাশ করা হয়েছে, এই ধরনের যদি দুর্নীতি হয়ে থাকতো তাহলে তো আপনার ঢাকা চিটাগং রোড হতো না। তাহলে এই ধরনের দুর্নীতি হলে তো আপনার হ্যাঁ, থার্ড এবং টার্মিনাল এবং হতো না, দুর্নীতির একটি মাতারবাড়ি হতো বড় না, পায়রা দুর্নীতির বন্দর একটি হতো না। তাহলে দুর্নীতির একটি দুঃখিত আপনাকে থামানোর জন্য, দুর্নীতির একটি বড় খাত ছিল ব্যাংকিং খাত, এবং যে 4টি খাতকে দুর্নীতির প্রধান উপসর্গ ধরা হয়েছে, অর্থাৎ যে 4টি খাতে দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে: ব্যাংকিং খাত, ভৌত অবকাঠামোগত খাত, বিদ্যুৎ এবং জ্বালানি। এবং আমরা দেখেছি যে এই ঋণগুলো যে ব্যাংকিং খাতে দেওয়া হয়েছে, 87% ঋণ গেছে মাত্র একটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে। এটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন। না, এটা দেখেন, এটা বলছেন বাংলাদেশের গভর্নর না, বাংলাদেশের বর্তমান দখলদার সরকার বলছেন। বাংলাদেশের বিদ্যুৎ ছিল কত পার্সেন্ট, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ সুবিধা কে দিয়েছে? এটা তো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার দিয়েছে। এই সুবিধাটা নিবেন। আপনি ডক্টর ইউনূস যখন রংপুরে গেলেন সেই আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য, তিনি তখন রংপুর সার্কিট হাউসে কি বললেন? যে আমি এত বছর আগে আমি রংপুরে এসেছিলাম, কি রংপুর ছিল আর কি রংপুর বদলে গেছে চকচকে। তো এই চকচকে রংপুর কে তৈরি করলো? ডক্টর ইউনূস কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন যে রংপুরের মানুষদেরকে বিএনপির সময় মফিজ বলা হয়েছিল, সেই মফিজদের এলাকায় যে 5 স্টার হোটেল হয়ে গেছে, এখন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট ভেন্যু হয়ে গেছে, এখন যে রংপুর আর রংপুর নাই, একটা আধুনিক রংপুরে পরিণত হয়ে গেছে। গাইবান্ধা, সারিয়াকান্দি বলেন, কুড়িগ্রাম বলেন, লালমনিরহাটের এই প্রান্তিক জনগণ যে এখন ভালো আছে, যোগাযোগ ব্যবস্থা যে এখন কত কাছাকাছি চলে এসেছে। যেই রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর বা পঞ্চগড়ের মানুষ আমাদেরকে বাসি পত্রিকা পড়তে হতো, সেখানে দিনের পত্রিকা দিনে পড়ে। এই যে যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল ব্যবস্থা, বাংলাদেশের প্রত্যেকটি স্কুল যে এখন ডিজিটালাইজ হয়ে গেছে, এগুলো কিভাবে হলো? এগুলো কি বলছে? এগুলো তো বলছে না। আপনাকে স্পেসিফিক বলতে হবে। হ্যাঁ, ব্যাংকিং খাতে শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, এটা আমরা বলি, এটা আমরাও বলেছি, পার্লামেন্টে আলোচনা হয়েছে, সরকারি দলের সদস্যরা বলেছে, এবং এই ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি বর্তমানকে বলবো, এত কথা না বলে আপনারা শেয়ার বাজার বলেন, ব্যাংকিং সেক্টরে কারা কোথায় কিভাবে টাকা পাচার করলো সেগুলোর তালিকা তৈরি করেন, কিভাবে পাচার করলো। এইভাবে ফেক কথাবার্তা বলে, মন গড়া কথাবার্তা বলে এগুলো বলবেন না। আপনার পলিটিশিয়ানদেরকে আমি শুনতে পাচ্ছি না।
শুনতে পাচ্ছি না কথাগুলো। কথা শোনা যাচ্ছে না। দুঃখিত। টিআইবির প্রতিবেদন বলছে টিআইবির 29 থেকে 51,000 কোটি টাকার আপনাদের দুর্নীতি হয়েছে সড়ক এবং জনপদ বিভাগে, এবং সড়ক এবং জনপদ বিভাগ সহজের উন্নয়ন প্রকল্পের বরাদ্দের 23 থেকে 40% অর্থই লোপাট হয়ে গেছে টিআইবির প্রতিবেদন। তাহলে টিআইবি যদি বলে থাকে যে লুট হয়েছে, নিশ্চয়ই তারা গবেষণা করেছে। আমি এই গবেষক না, গবেষণা করি নাই। তাদের কথা যদি আমি সত্য ধরে নিই, তাহলে এই যে রাস্তাগুলো, যোগাযোগ ব্যবস্থাটা যে আমূল পরিবর্তন হলো, কিভাবে হইলো? এইরকম যদি দুর্নীতি হয়ে থাকে কিভাবে সম্ভব বলেন আপনি? যোগাযোগ ব্যবস্থা কিভাবে সম্ভব এইরকম জায়গায় নিয়ে যেতে? পদ্মা সেতু যখন করা হয় তখন কিন্তু দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছিল। এখন পদ্মা সেতু হয়ে গেছে, এখন নতুন করে আবার অভিযোগ দেওয়া হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি হয়েছে। কিন্তু পদ্মা সেতুর কারণে যে দুই বাংলা এক হয়ে গেছে, সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। এই যে আমাদের পটুয়াখালীর প্রান্তিক মানুষ, বরগুনার প্রান্তিক মানুষ, দক্ষিণাঞ্চলে মংলা, বাগেরহাটের মানুষ, বরিশালের মানুষ যে এখন কয়েক ঘন্টার মধ্যে রাজধানী শহরের সঙ্গে যুক্ত হয়েছে, এই যে সুবিধাগুলো, এগুলো বলা হচ্ছে না। বলা হচ্ছে কর্ণফুলী টানেলে এত টাকা খরচ হয়েছে। আপনি জানেন কর্ণফুলী টানেল ওই পারে আনোয়ারাতে, বাঁশখালীতে বা মাতার বাড়িতে কত মেগা প্রজেক্ট চলছে? যখন আপনার মাতার বাড়ি ফুল ফ্লেজেড শুরু হয়ে যাবে, যখন বিদ্যুৎ কেন্দ্র হয়ে যাবে, যখন বাঁশখালীতে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হবে, যখন এখানে শিল্পায়ন হবে, তখন এই চট্টগ্রাম শহরের বাইপাসের জন্য এই যে কর্ণফুলী টানেল আগাম তৈরি করে সে ব্যবস্থা সুরক্ষিত করা হয়েছে, এগুলো না বলে বলা হচ্ছে এই কর্ণফুলী টানেল তো আগামী 10-15 বছরের প্রকল্প। যদি ওখানে দুর্নীতিটার মাত্রাটা এত বেশি যে জুন পর্যন্ত ঋণ হয়েছে 6,75,000 কোটি টাকা। যেই শ্বেতপত্র মানে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে প্রতিবেদন দিয়েছে, যে অর্থ আপনারা লোপাট করেছেন সেটি দিয়ে 24টি পদ্মা সেতু এবং 14টি মেট্রো রেল করা যেত, এবং প্রকল্প ব্যয় বেড়েছে 70%। সরি, আমি একটু বলি, 24টি দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে পদ্মা পাটুরিয়া দৌলদিয়াতে পদ্মা সেতু হবে, ওয়াইলু। একটা যাবে রাজবাড়িতে, একটা যাবে হচ্ছে আপনার পাবনায়। হ্যাঁ, তো আপনার 24টি দরকার নাই, ওই একটি পদ্মা সেতু করে দেখাক বা প্রকল্প গ্রহণ করুক। আমরা তো প্রকল্প নিয়েছি। আমরা বাংলাদেশে দেখেন, বাংলাদেশের উন্নয়নের জন্য 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা। তার মধ্যে আপনার 8টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চবার্ষিক পরিকল্পনা। আমরাই প্রেক্ষিত পরিকল্পনা বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ব্যাকডেটেড দেশ। আমরাই কিন্তু দিন বদলের সনদের কথা বলেছি। আমরাই কিন্তু বাংলাদেশে এগিয়ে যাওয়ার গল্প আমরাই বলেছি স্মার্ট বাংলাদেশ, আমরাই বলেছি 2041 সাল একটা উন্নত বাংলাদেশ হবে। আর বলা হচ্ছে আওয়ামী লীগ যেটা করেছে সেটাই 49 সালে আওয়ামী লীগের যখন সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ বলেছে বাংলা সংবিধান হয়েছে। আওয়ামী লীগ 54 সালে জয়লাভ করার পর সংবিধান দিয়েছে। আওয়ামী লীগ 66 সালে 6 দফার মধ্য দিয়ে যে আসছি, কিন্তু সেই আওয়ামী লীগের জায়গায় তো আপনারা নেই, যে কারণে ছাত্র বিক্ষোভ এবং ছাত্র জনতার আন্দোলন হলো। আমি আরেকটি গুম কমিশনের প্রতিবেদন নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব। গুম কমিশন এর প্রতিবেদনকে উল্লেখ করে 16ই ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন 2009 থেকে 2024 সাল পর্যন্ত 1,676টি গুমের ঘটনা ঘটেছে, অভিযোগ তারা পেয়েছেন, এবং 758টি গুম যাচাই বাছাই করে একটি প্রতিবেদন সাবমিট করেছেন গুম কমিশন। তো আমি বিবিসি বাংলার ওই সংবাদটিকে কোট করে একটি ভিডিও দেখাতে চাই, তারপর আপনার সাথে এই গুম নিয়ে, কি পরিমাণ গুম হয়েছে, খুন হয়েছে আপনাদের সময়, সেটি নিয়ে বিশ্লেষণ করব। ইতিমধ্যে যে তথ্যগুলো পেয়েছি, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আনমিউট করে আপনি যদি গুম কমিশনের এই যে প্রতিবেদনটি দেখলেন, নূর খান লিটন মানবাধিকার কর্মী এবং গুম কমিশনের সদস্য, তিনি যে প্রতিবেদনটির বিশ্লেষণ করছিলেন, কেমন তথ্য উপাত্ত পেয়েছেন, কিভাবে আপনারা গুম করেছেন, 73% ভিকটিমের খোঁজই মিলছে না। উনি তো পলিটিক্যাল একটা বক্তব্য দিলেন, টোটালি এটার মধ্যে কোনো তথ্য নাই, একটা ফেক কথা বলেন। বুড়িগঙ্গায় ডুবিয়ে ফেলা হয়েছে, বুড়িগঙ্গায় ডুবিয়ে ফেলে তো সেই ডেড বডি ভেসে উঠবে।
একটা সময়। তো তারা তার টোটাল রাষ্ট্রযন্ত্র তাদের হাতে। কোথায় গুম করা হয়েছে? আয়নাঘর আজ পর্যন্ত 4 মাসে বাংলাদেশের মানুষ আয়নাঘর দেখলো না। আয়নাঘরের যে নিয়ে এত আলোচনা হয়েছে। না, আয়নাঘর 2009 সাল থেকে না 2024 পর্যন্ত 2009 সালে গুম করলে লাশ কিভাবে ভেসে উঠবে? শুনেন, তখন তো ভেসে ওঠার কথা। যেমন হচ্ছে আপনার নারায়ণগঞ্জের 7 জনকে হত্যা করা হলো। তারা কিন্তু কিছুদিন পরে তাদের ডেড বডি কিন্তু পাওয়া গেছে শীতলক্ষ্যায়। হ্যাঁ, ভেসে উঠেছে। আমি বলি যে আয়নাঘরের কথা বলা হয়েছে, সে আয়নাঘর আজ পর্যন্ত মানুষ দেখলো না। আয়নাঘরের একটা সচিত্র প্রতিবেদন তো বাংলাদেশের মানুষকে দেখানো উচিত ছিল। আয়নাঘর তো আজ পর্যন্ত দেখলো না, শুধু কথার কথা বলে যাওয়া হলো। এই যে গদবাঁধা কথা বলে দেওয়া হলো, আমরা তো এই কথা শুনতে চাই না। যে গুম হয়েছে, কারা করেছে, কিভাবে হয়েছে, আপনারা প্রমাণ করেন সরকার এটার সঙ্গে জড়িত কিনা। তিনি রাষ্ট্রযন্ত্র বলে দিলেন, তিনি একটা কথা যে সর্বোচ্চ জায়গা থেকে। শুনেন, এগুলো আমরা 75-এ 15 আগস্টে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল সপরিবারে, আমরা দেখেছি আওয়ামী লীগকে এবং ওই পরিবারকে কিভাবে মেলাইন করা হয়েছে। কিন্তু একটা কথাও সত্য হয়নি। জনগণ এটা বিশ্বাস করেনি বলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে এসেছে এবং জনগণ আওয়ামী লীগকেই সবচেয়ে নিরাপদ মনে করে। আজকে একইভাবে 75-এর পরে যে মেলাইন করার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে, একইভাবে আজকে 75-এর পরে আওয়ামী লীগকে, প্রধানমন্ত্রীর পরিবারকে, আওয়ামী লীগকে আজকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে বিকৃত করার চেষ্টা হচ্ছে। এটা 75-এর পরে একই ঘটনা হয়েছে। এই মানুষগুলোই বলেছিল যে শেখ কামাল এবং শেখ জামালের বিয়েতে এত বেশি উল্লাস করা হয়েছে যে ধানমন্ডির লেকের পানির নাকি রং পরিবর্তন হয়ে গেছিল। এই ধরনের কথাবার্তা তারা বলেছিল। কাজে এগুলো বলে বঙ্গবন্ধু পরিবারে খাটো করার চেষ্টা, কিন্তু বঙ্গবন্ধুকে খাটো করা হয়েছে। আজকে বঙ্গবন্ধু সম্পর্কে যা করা হচ্ছে, বাংলাদেশের মানুষ কি সেগুলো মেনে নিচ্ছে? জোর করে, অস্ত্রের মুখে, শক্তি প্রয়োগ করে আপনি এগুলো করতেছেন। না, আমরা আপনার বলা পরিবারের হচ্ছে সদস্যরা অভিযোগ করছে বলছেন। এখানে হ্যাঁ, গুম কমিশনের প্রতিবেদনটি আমরা বিবিসি বাংলার যেটি দেখলাম এবং গুম কমিশনের সদস্য যেটি বললেন, হ্যাঁ, সেখানে তো ডেফিনেটলি পরিবার, আপনি এখানে পরিবাররা তো সেখানে উপস্থিত। না, একটা ব্যর্থতা আছে। সেটা কি? আপনি যখন সরকার পরিচালনা করবেন, তখন যদি কোনো নাগরিক যদি কোনো এই ধরনের বিপদের মধ্যে পড়ে, এই ধরনের হারিয়ে যায় বা গুম হয়, যেটাই বলেন না কেন, সরকারের দায়িত্ব থাকে সেখানে নিরাপত্তা দেওয়া। সেই জায়গাটায় আপনার ঠিক আছে কথাগুলো। যারা হারিয়ে গেছে তাদের পরিবারগুলো তো সরকারের কাছে দাবি করবে। কার কাছে দাবি করবে? অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করবে। আমার পরিবারে কেউ যদি হারিয়ে যায়, আমি কার কাছে দাবি করব? আমি সরকারের কাছে দাবি করব। এটা না, ঠিক কিন্তু আছে। তাদের তো, কিন্তু হ্যাঁ, ভিকটিমের পরিবারের অভিযোগ তো আপনি দেখেন তাদেরকে আইন সরকারের শৃঙ্খলা আন্তরিকতা রক্ষাকারী ছিল। বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। বর্তমান যে আমাদের উপদেষ্টা আছে রেজওয়ানা, এখানে র্যাবের নাম এসেছে এবং র্যাব বিলুপ্তির। তাকে গুম করা হয়েছিল। ফান্ডামেন্টালিস্টরা গুম করেছিল তখন, আমি যতটুকু জানি। তাকে সরকারই কিন্তু উদ্ধার করে তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে ফেরত দিয়েছিল সেই সময়। এরকম অসংখ্য উদাহরণ আছে। যারা এরকম হারিয়ে গেছে, গুম হয়ে গেছে বা যাদেরকে অপহরণ করা হয়েছে, তাদেরকে আবার ওই অপহরণকারীদের কাছ থেকে তুলে নিয়ে আসে। অনেককে পারা যায়নি, অনেকে হারিয়ে গেছে। হ্যাঁ, এটার দায় কখনো সরকার এড়াতে পারে না। অবশ্যই এখানে এটা সরকারের যদি আপনি দুর্বলতা বলেন, ব্যর্থতা বলেন, অবশ্যই আছে। তবে এগুলো তদন্তের বিষয় আছে যে সরকার এটার সঙ্গে জড়িত কিনা। এই গুম কমিশন বলেন, বর্তমান সরকার যে আছেন তাদের সে ডকুমেন্টারি প্রমাণ করতে হবে। শুধু বললে হবে না। একটা মামলা দিয়ে এই 272টা মামলা দিয়ে হত্যাকাণ্ডের আসামি বানাবেন। এই ধরনের ফেক মামলা দিয়ে যেন গুমের এই ঘটনাকে আবার ফেক বানিয়ে দেওয়া না হয়। রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়। বা আসছি, ভিন্ন রাজনীতির একটা প্রেক্ষাপট তৈরি করা না হয়। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। 5ই আগস্টের পরের যে প্রতিবেদন এসছে, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ এসছে, আপনি সেই অভিযোগগুলোর জবাব দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার দেশ পত্রিকা একটি শিরোনাম করেছে, যেটি আগামীকাল প্রকাশিত হবে বাংলাদেশে। সেই শিরোনামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেখান থেকে আমি কোট করছি। 5ই আগস্ট সকালে ভারতের জাতীয় নিরাপত্তা অজিত দোভালকে ফোন করেছিলেন ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়ে শেখ হাসিনা ফোন করেছিলেন এবং ঢাকাকে আক্রমণ করার, দিল্লি যেন ঢাকাকে আক্রমণ করে সেই অনুরোধ করেছিলেন। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। উনি যে বাংলাদেশ কি বলে আমার দেশ পত্রিকা, এটা তো নিষিদ্ধ ছিল। কারণটা হচ্ছে
তিনি একটা বিভ্রান্তিকর বানোয়াট ফেক নিউজে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন। তিনি সেই সময় আমাদের পবিত্র মক্কা শরীফের গিলাফকে ব্যবহার করে বাংলাদেশের সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, এবং তিনি কিভাবে এডিটর হয়েছেন আমি জানি না। আপনি সাংবাদিক, আপনি বলতে পারবেন এডিটর হলে কি কি যোগ্যতা অতিক্রম করে এডিটর হতে হয়। তিনি এখন এডিটর সেজে বসেছেন এবং মজলুম এডিটর নাম দিয়েছেন। যাই হোক, দিতে পারেন, ক্ষমতা আছে। এবং এই যে ভারতের কথা বলা হচ্ছে, আমরা তো এই ৭৫ পরবর্তী ভারতের কথা, এই যে বর্তমান সরকার যে আছে তাতে ভারত বিরোধী কথা ছাড়া কোনো রাজনীতি আজ কোনো কিছু করছে? একটা হচ্ছে ভারতের বিরুদ্ধে কথা বলা, আর একটা আওয়ামী লীগের নিধন করা, আর মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটাকে একটা জাহার নামে দিকে ঠেলে দেওয়া, এই তো হচ্ছে। এবং তারই কথা আমার এই যে এই বর্তমান এই সম্পাদক, এর থেকে ভালো কিছুতে আপনি আশা করতে পারেন না তার কাছে। কারণ আমরা তো প্রথম থেকে বলেছি এই মৌলবাদীরা বাংলাদেশকে ব্যর্থ করতে চায়, এরা পাকিস্তান বানাতে চায়। দেখেন ডক্টর ইউনুস তিনি গেছেন হচ্ছেন কায়রোতে গিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কি বলছেন? তিনি বলছেন যে ৭১-এর ঝামেলা মিটিয়ে ফেলার জন্য। হোয়াট ডু মিন ঝামেলা? ৭১-এ কি ঝামেলা? ৭১-এ এখানে সেটেল ম্যাটার। ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, এত আত্মত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত বিজয় তিনি ঝামেলা বলছেন। তার মানে আমরা কি বুঝতে পারি? তার মানে আমরা বুঝতে পারছি তিনি এই কয়েকদিনের মধ্যেই একটি দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ২ বার তিনি খুব হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ করলেন। আমরা কি বুঝতে পারছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পাকিস্তানি যে এডুকেশন সেখানে ইনপুট মানে যুক্ত করা হয়েছে। আচ্ছা, কি করা হচ্ছে? বাংলাদেশে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের যে ৩০ লক্ষ মানুষকে যারা হত্যা করলো, যেই জামাত তার রেজুলেশন নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাকারীদেরকে সাহায্য করবে, আল-বদর আল-শামস মানে রাজাকার বাহিনী তৈরি করে, সেই জামাতকে নিয়ে তিনি রাজনীতি করছেন, সেই জামাতদের সঙ্গে তিনি ডিনার করছেন, তিনি এই জঙ্গিবাদদের সঙ্গে তিনি ডিনার করছেন। এটা কি দেখতে পাচ্ছি আমরা? সেখানে প্রতিনিয়ত এই আমার দেশ পত্রিকার সম্পাদক প্রতিনিয়ত এই জঙ্গিদের সঙ্গে সভা করছেন, মিটিং করছেন। তো কাজে সেখানে ভারত বিরোধী কথা বলা। আপনি যাদেরকে বলছেন জঙ্গি, তাদেরকে তো বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। না, দায়িত্ব দিয়েছে। শুনেন, আমরাও রাজনীতি করেছি। আমরা তো সেই সময় একদম ফ্রন্ট লাইনে ছিলাম না। আমরা পিছন দিকে হলো স্লোগান দিয়েছি, স্বৈরাচার বিরোধী, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, ৯০-এর গণঅভ্যুত্থানে। আমরা সেই সময় আমাদের নেতাদেরকে দেখেছি যারা ৯০-এর গণঅভ্যুত্থানে ছাত্র নেতা ছিলেন। তারা বাংলাদেশে যেখানে গেছেন হাজার হাজার মানুষ তাদেরকে দেখার জন্য এসেছেন। ঢাকা শহরে তাদের নিরাপত্তা নিয়ে চলতে হয় নাই। ঢাকা শহরে যেখানে গেছেন জনগণ, ছাত্র তাদের নিরাপত্তা দিয়েছে। আজকে কি দেখি, গণ অভ্যুত্থান যদি হয়ে যায়, বিপ্লব যদি হয়ে যায়, জনগণ যদি দিয়ে থাকে, জনগণ তাদেরকে নিরাপত্তা দিবে। তাদেরকে আজকে আর্মিরা নিরাপত্তা দিচ্ছে। আর্মির নিরাপত্তা ছাড়া তারা কোথাও মুভ করতে না, পারে না। কেন? রাষ্ট্রের দায়িত্বশীল জায়গায় তারা না, রাষ্ট্রের উপদেষ্টা, না, তারা না, প্রধান আপনি উপদেষ্টা। রাষ্ট্রে যারা দায়িত্বে তাদেরকে আপনি নিরাপত্তা দিবেন? এসএসএফ এবং সেনাবাহিনীর নিরাপত্তা পায় একমাত্র রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আজকে তো কাদেরকে দেওয়া হচ্ছে? আপনি দেখেন সেনাবাহিনীর নিরাপত্তা কাদেরকে দেওয়া হচ্ছে? যাদের কোনো পদ নাই। কোথায় মেধা, কোটা না মেধা? বলা হয়েছিল মেধা। আমরাও ছিলাম মেধার পক্ষে, যে মেধার ভিত্তিতে হবে। কিন্তু আজকে বিভিন্ন জনপ্রশাসন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ডিপার্টমেন্টে আপনার ছাত্রদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। কোন মেধার ভিত্তিতে বসিয়ে দেওয়া হচ্ছে? আমরা দেখলাম পিএসসি চেয়ারম্যানের কাছে শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারিকে লিস্ট দিয়েছে, এদেরকে বিসিএস এ তাদেরকে নিযুক্ত করতে হবে। আমরা তো ১৫ বছরের ছাত্রলীগের কোনো প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই যে পিএসসি চেয়ারম্যান কাছে গিয়ে লিস্ট দিয়ে এসেছে। এরকম ঘটনা দেখতে হচ্ছে তো এখন। কিন্তু মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা বানিয়ে দলীয় নেতাকর্মীদের আপনারা চাকরিতে অগ্রাধিকার দিয়েছেন বলে তো অভিযোগ রয়েছে। হতে পারে, হতে পারে সার্টিফিকেট জালিয়াতি হতে পারে, সেটা তদন্ত হবে। সে তদন্ত হবে। অনেক আমাদের সময়ও ৫ই আগস্টের আগে অনেক তদন্তে এইরকম ভুয়া হয়েছে। আপনার বিএনপির সময় তো আমরা দেখেছিলাম ভুয়া সার্টিফিকেট দিয়ে বিচারপতি হয়েছিলেন না? তো এগুলো তো বাংলাদেশের মতো জায়গায় এগুলো হয়। অনেকেই মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট নিয়ে অনেকেই তো দেখা যায় যে আপনার ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, কিন্তু
স্কুল থেকে ক্লাস 8 এর সার্টিফিকেট নিয়ে চতুর্থ শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করেন। আচ্ছা, এরকমও তো আমরা দেখেছি, এগুলো তো ধরা পড়েছে। কাজে আমরা হ্যাঁ, যদি কেউ জালিয়াতি করে থাকে তাদেরকে ধরা হবে। আমরা একটু আবারও ৫ই আগস্ট পরিস্থিতিতে জানতে চাই। ৫ই আগস্টের এই পরিস্থিতি নিয়ে আপনাদের এত শক্তিশালী একটি সরকারের উৎখাত হয়ে গেল। আপনি দলের একজন মন্ত্রী, আ দায়িত্বশীল সাংগঠনিক পদে রয়েছেন। আপনি ঠিক কখন জানতে পারলেন যে ৫ই আগস্টে আ আপনার দলীয় প্রধানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে? আপনি কখন এটি উপলব্ধি করলেন? এটা এটা আমি দুপুর ১২টার দিকে আমি এটা জানতে পেরেছি যে তিনি বঙ্গভবনে যাচ্ছেন। এবং ওই সময় আমি জানতে পেরেছি যে সেনাবাহিনীর প্রধান আ দুপুর ২টায় তিনি আ জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরকম একটি সংবাদ পেয়েছিলাম। এরপরে ঘটনাটা তো সকলেই জানে, যা হয়েছে আরকি। তো আমি ওই সময় ১ম জানতে পেরেছিলাম যে ১২টার দিকে। এই ২ টি সংবাদ। তো ১২টার দিকে যখন আপনারা জানতে পারলেন, তখন আপনার দলের নেতাকর্মীদের প্রতি কি নির্দেশনা ছিল আপনাদের? দেখেন ৪ তারিখেও আমি অফিস করেছি। আমি বিকেল ৪টা পর্যন্ত আমি ৪ তারিখে অফিসে ছিলাম। সচিবালয়ে আমার মন্ত্রণালয়ের অফিসে ছিলাম। এবং আপনি যদি ৫ তারিখের কথা বলেন, ৫ তারিখে আমি ঢাকা শহরে আমি ছিলাম। আমি বাসা থেকে বেরিয়ে গেছি ১০টার দিকে, মিন্টু রোডের বাসা থেকে। আমি ২ নম্বর মিন্টু রোডে ছিলাম। সেখান থেকে বেরিয়ে গেছি। আমি কিন্তু মানে যেই ২টার পরে যে ঘটনাগুলো ঘটেছে ঢাকা শহরে, এই ধরনের পরিস্থিতি আমি ঢাকা শহরে উপলব্ধি করি নাই। হ্যাঁ, একটা গুমোট অবস্থা ছিল ঠিক আছে। কিন্তু সেখানে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নিজেকে সরিয়ে ফেলে, গুটিয়ে ফেলে, সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেনাবাহিনী যখন নিজেকে গুটিয়ে ফেলেছে এবং টোটাল ঘটনায় সেই সময়ে যারা গোয়েন্দা দায়িত্ব পালন করেছিলেন, তারা কতটুকু দায়িত্ব পালন করেছেন, এগুলা ভবিষ্যতে বিচার বিশ্লেষণের বিষয় আছে। নিশ্চয়ই পারেন নাই। না হলে এই ঘটনাগুলো কেন ঘটলো? আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় পরপর ২ টি দেশ ভারতে গেছেন মানে এবং পারেন নাই নাকি তারাও আপনাদের প্রতি অনেকটা অনাস্থা আ ফাইনালি এনেছে? ফাইনালি তো আমরা দেখেছি যে এটা মিলিটারি কু হয়েছে। কারণ সব রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা ক্যান্টনমেন্টে দেখেছি। আমরা বিএনপির মহাসচিব সহ জামাত ইসলামের আমির সহ অন্যান্য যারা নেতারা ছিলেন, সকলেই ক্যান্টনমেন্টের ড্রামের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। কাজে ফয়সালা কিন্তু বিজয়নগর বা নয়াপল্টন বা রাজু ভাস্কর্যে হয় নাই। ঢাকা বিশ্ব অপরাজয় বাংলায় হয়নি। ফয়সালা কিন্তু ক্যান্টনমেন্টে হয়েছে। তো কাজেই এটা তাহলে কি ছাত্র তাহলে আপনি এটা জনতার সাথে গণঅভ্যুত্থান বলছেন বা বিপ্লব, এটা বিপ্লব গণঅভ্যুত্থান বলা যায় না। এটা টোটালি মিলিটারি কু হয়েছে একটা। তাহলে ছাত্র জনতার সাথে মিলিটারির যোগসাজশেই এই সরকার উৎখাত হয়েছে। তো এটা তো এটা তো দিবালোকের মতো পরিষ্কার এখন। এটা তো আর মানে আপনি আমার কাছে জিজ্ঞাসা করার কিছু নাই। কিন্তু সেনাবাহিনীর আমরা তো নিয়োগ দেখেছি প্রধান প্রধান থেকে তো ৫ আপনারাই তারিখে নিয়োগ দিয়েছেন। না সেটা তো হয়। পৃথিবীতে তো এরকম ঘটনা বাংলাদেশে কখনো উপপ্রধান ছিল না। জিয়াউর রহমানকে উপপ্রধান বানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তাকে কিন্তু সেই সময় একটা দেশের রাষ্ট্রদূত করে দেওয়া হচ্ছিল। কিন্তু সেখান থেকে তিনি তার মুক্তিযুদ্ধে তিনি একটা মানে জেট ফোর্সের প্রধান ছিলেন। তাকে কিন্তু সিনিয়র ছিলেন, উপপ্রধান করেছেন শফিউল্লাহর সঙ্গে। সেই উপপ্রধান পরবর্তী ভূমিকা কি আর দেখেন বঙ্গবন্ধু হত্যাকারীদের সঙ্গে তিনি যুক্ত না, আমি হয়েছেন। আমি সেই এটাই প্রসঙ্গে যাব। বাস্তবতা। আমি সেই এটাই প্রসঙ্গে আপনি আপনি যেটা বলছেন যে সামরিক কু হয়েছে। তো বাংলাদেশে সামরিক কুর মাধ্যমে একটি সরকার উৎখাত হয়েছে বলে আপনি দাবি করছেন এবং তাহলে সেই সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা বলয়ে আপনার দলীয় নেতারা সেখানে কিভাবে থাকলেন? তাহলে আপনার দলের নেতারাও আপনাদের প্রতি অনাস্থা এনেছিল? আমি জানি না কারা ছিল, আমার জানা নাই। আমি তো ছিলাম না। হ্যাঁ, আমি আপনি ছিলাম তখন না। কোথায় ছিলেন? আপনি তো আমি 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 জনগণের সঙ্গেই ছিলাম। হ্যাঁ, আমি আমার আমার আমি যেভাবে চলাফেরা করি সেভাবেই আমি ছিলাম। তবে যেভাবে অ্যা মবের শিকার হয়েছিল বাংলাদেশ সেই সময় গণহত্যা শিকার হয়েছিল। সেখান থেকে রক্ষা করার যা পদক্ষেপ নেওয়া সেটাই আমি নিয়েছি। কিন্তু আমরা তো সরাসরি আমরা সশস্ত্র বাহিনী প্রধানের কাছে শুনেছি
যে সেনাবাহিনী পরবর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। এবং আমরা সেই সময় দেখেছি ওখানে আওয়ামী লীগের কোনো নেতা ছিল না, ওখানে বিএনপির নেতা ছিল, জামাতের নেতা ছিল, অন্যান্য ছোটখাটো যারা পার্টি আছে বা এই যারা বলেন যে ছাত্রদের সমন্বয়ক তারাও ছিল হয়তোবা। হ্যাঁ, তো তাদেরকে নিয়েই তো সভা মিটিং করে তিনি ২টার মিটিং ৩টা বা ৪টার দিকে হয়তো সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিয়েছেন। তো কুশীলবরা ছিলেন। হ্যাঁ, তো আমরা তো এটা তো ফায়সালা তো ক্যান্টনমেন্টের মধ্যে হয়েছে। এই ফায়সালা তো রাজপথে হয়নি। কাজেই এটা অভ্যুত্থান বা বিপ্লব বলা যাবে না, এটা টোটালি মিলিটারি কু। তো মিলিটারি কুটি যে বাংলাদেশে হলো, তো তাহলে মিলিটারি কু হলে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী কিভাবে ভারতে চলে গেলেন, এই সিদ্ধান্তটি কিভাবে হলো? এই কোশ্চেনটা তো আমাকে আপনি কোশ্চেন কেন, এই কোশ্চেনটা তো বর্তমান সরকারকে করবেন। এখন তো আরেকটা কোশ্চেন আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাকি দেশের বাইরে চলে গেছেন। তা আমি জানি না কোথায় গেছেন। তো যদি চলে যান দেশের বাইরে, তাহলে বর্তমান সরকার যদি বলা হয় যে অনেকেই বলছেন, মানে কথার কথা হিসেবে বা বলার চেষ্টা করছেন যে বর্তমান সরকার তো মানে চট্টগ্রাম ভিত্তিক সরকার গঠন করা হয়েছে। তো সেখানে আমাদের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের শ্বশুরবাড়িও চট্টগ্রাম, সেই সুযোগ সুবিধাটাও তিনি পেয়েছেন কিনা আমি জানি না। আমার জানা মতে তিনি বাংলাদেশেই আছেন। হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে বাংলাদেশের বাইরে গেছেন। যদি চলে থাকেন তা বর্তমান সরকার সেখানে সহযোগিতা করেছে কিনা, হ্যাঁ, এই দায় কে নিবে? আপনার সাথে আপনার দলীয় সাধারণ সম্পাদক, তিনি তো এখন দলের পদ থেকে পদত্যাগ করেননি। ওবায়দুল কাদের সাহেব সাবেক সেতু মন্ত্রী, তিনি তো দল থেকে পদত্যাগ করেননি, তাই না? তাই তো? পদত্যাগ তো মাননীয় প্রধানমন্ত্রীও করেন নাই। তার মানে তো প্রধানমন্ত্রী পদত্যাগ যদি করেন যদি, নাই, আমরাও করি নাই। আপনারা কেউ যেহেতু পদত্যাগ করেননি, আপনার সাথে কি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সাথে কথা হয়েছে 5ই আগস্টের পর এই পর্যন্ত? না, ৫ই আগস্টের পরে আমার সঙ্গে তার কোনো কথা হয়নি। তাহলে আপনিও জানেন না তিনি কিভাবে দেশে ছিলেন, এবং তিনি দেশ ত্যাগ করেছেন বলেও গণমাধ্যমে খবর আসছে, আপনিও যেটি বললেন। তাহলে কিভাবে তিনি মানে দেশ ছেড়ে গেলেন, আর কিভাবেই বা তিনি এতদিন দেশে ছিলেন? তো ওবায়দুল কাদের সাহেব দেশে থাকতে পারলে আপনি থাকতে পারলেন না কেন? না, আমি তো দেশে নাই, এটা আপনাকে কে বলেছে? আমি তো আপনাকে বলি নাই যে আমি দেশের বাইরে আছি। আপনি কি বা তাহলে দেশে আছেন? আমি আছি। আমি আমি নিজেকে রক্ষা করার জন্য যেই জায়গায় থাকা দরকার, আমি সেই জায়গায় আছি। কারণ বর্তমান আ সরকারের বা সরকারের যে যারা সংশ্লিষ্ট যারা আছে, তারা তো বলছে যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। এই যে দেখেন শত, শত মানুষকে হত্যা করে ফেলেছে। ৪০,০০০-এর উপরে আমাদের বাড়িঘর, শিল্প প্রতিষ্ঠান সব করেছে। অর্থনৈতিকভাবে আমাদেরকে পর্যদস্ত করে দেওয়া হচ্ছে। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে না খেয়ে আছে। তারা বাড়িতে যেতে পারছে না। সন্তানকে দেখতে পাচ্ছে না। বাবাকে মারা যাচ্ছে, জানাজায় যেতে পারছে না। বাবার সামনে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের ২ জন ছাত্রলীগের নেতাকে কুপিয়ে, কুপিয়ে হত্যা করেছে। তার বাবার কি আর্তনাদ! সেখানে না চলে মানুষ বিদ্রোহ করেছে। তো এইরকম পরিস্থিতিতে আপনি কিভাবে বলবেন যে আমি এখন ধানমন্ডিতে আছি? আমার সম্ভব? তারা যেভাবে, শুধু তাই না, দীপুমণি না, আমার একজন প্রশ্নটি নারী। ছিল, কেউ তাকে কেউ কোর্টে ঢাকায় আছেন, না কেউ কোর্টে কেউ বাংলাদেশে আছেন, এবং তারা আপনার নিজের দলীয় কর্মী এবং নেতা। তো কেউ কেউ থাকছেন, কেউ কেউ থাকতে পারছেন না। যারা থাকতে পারছেন না, আপনি তাদের মধ্যে একজন। নিশ্চয়ই আপনি ধানমন্ডিতে নেই, অন্য কোথাও আছেন, আমি জানতে চাই না সেটি, কারণ আপনার নিরাপত্তার বিষয়টি আমরা নিশ্চিত করব বলেই আমি আপনাকে কথা দিয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে, কেউ থাকতে পারছেন, কেউ থাকতে পারছেন না, এই দূরত্বের কারণ কি? তার মানে কি আমরা ধরে নেব যারা দুর্নীতিগ্রস্ত, যারা যারা জনগণের উপর নির্যাতন করেছেন, জনগণের উপর আস্থা নেই, তারা নিরাপদে সরে গেছেন? দেখেন, উ উ এই বর্তমান সরকারে যারা আছেন সংশ্লিষ্ট, তারা কিন্তু বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেওয়ার লোক খুঁজে পাবে না। প্রার্থী খুঁজে পাবে না ৩০০ আসনে। তার মানে ওরা বলছে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার নির্মূল করে দেওয়া হবে। এটা তো আমার কথা না। কারণ আমি জানি না ফার্স্ট টায়ারে, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার। আমি যদি ৪ বার যেহেতু সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তাহলে তো আমি ফার্স্ট টায়ারে থাকি। তাহলে ১ম নির্মূল তো আমি হব। তারপরে তো সেকেন্ড টায়ার, থার্ড টায়ার আছে। তো এইরকম পরিস্থিতিতে আপনি আমাকে কি করতে বলছেন বলেন? আমি আপনাকে কি করতে বলবো তার আগে বলি, বদিউল আলম সাহেব বলেছেন
যে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান সুজন সম্পাদক বলেছেন যে আপনাদের নির্বাচনে আসা প্রয়োজন বা আপনাদের নির্বাচন করতে হবে, এবং পরক্ষণে তিনি সেটিকে আবার ডিজাউন করেছেন। এখন সামনের নির্বাচন, প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন যে 25-এর শেষ থেকে 2026-এর মাঝামাঝি নির্বাচন হবে। তো আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? দেখেন, আওয়ামী লীগ যে নির্বাচনে যে না থাকে সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। আপনি যে আপনার সাংবাদিক বন্ধুরা বা বিভিন্ন অনলাইন বিভিন্ন জায়গায় জরিপ চালানো হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশে 50%-এর উপরে মানুষ নৌকায় ভোট দিবে। কারণ এই যে এটা তারা বুঝতে পেরেছে বলেই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার একটা চেষ্টা চলে। আওয়ামী লীগের রাজনীতির নির্বাচন না, তারা তো রাজনীতির বাইরে রাখে। আপনি আওয়ামী লীগের কথা বলতে পারেন না কোনো পত্রিকায় বঙ্গবন্ধু বিজয় দিবসে বিজয়ের মহানায়কের নাম লিখতে পারে নাই কোনো পত্রিকা, বঙ্গবন্ধুর নাম লিখতে, সঠিক ইতিহাস লিখতে পারে নাই। আপনারা আওয়ামী লীগের নাম লিখা যায় না। আপনারা 4টি নির্বাচন করে ফেললেন বিএনপি কে ছাড়া, অন্যান্য রাজনৈতিক দলকে ছাড়া। তো এই সরকার একটি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া করলে কেন এটি গ্রহণযোগ্য হবে না? আপনি দেখেন, আমরা নির্বাচন করেছি 14 সালে, বিএনপি আসেনি। 18 সালে বিএনপি এসেছিল, নির্বাচন তারা নির্বাচনের বিশৃঙ্খল অবস্থা নির্বাচন করেছে। 24-এ তারা নির্বাচন করেনি। এটা সাংবিধানিক ধারাবাহিকতা। যদি নির্বাচন যদি না হতো তাহলে তো সাংবিধানিক শূন্যতা তৈরি হতো একটা। তো সেই শূন্যতা থেকে রক্ষা করার জন্য নির্বাচনই অপরিহার্য ছিল। আর যদি আমরা নির্বাচনে যদি জনগণ আমাদের যদি সমর্থন না দিত, তাহলে তো প্রতিটি নির্বাচনে পরের দিনই আন্দোলন হতো, পরের দিনই তো দেশের মানুষ বিদ্রোহ করতো। কই একটা নির্বাচনের পরে তো দেশের মানুষ বিদ্রোহ করে নাই? এই তো 2024 সালে তো হলো না, বিদ্রোহ। এটা নো, এটা তো একটা কনস্পিরেসি। এটা তো আপনি স্বতঃস্ফূর্ত বলতে পারেন না। কেন কারণ আপনি এখানে রাস্তায় এখানে দাঁড়ান, লক্ষ লক্ষ এখানে জনতা আপনি এখানে রাস্তায় নো, দেখেননি? এটা কোটা কোটার জন্য আন্দোলন করা হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন পদক্ষেপের কারণে, বিভিন্ন পদক্ষেপ ঘটনার কারণে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। 5ই আগস্টের সৃষ্টি যদি 5ই আগস্ট পর্যন্ত যদি এই ঘটনা না ঘটতো, আপনি দেখেন আমি বলছি 5 তারিখে আমি 2 ঘন্টা ঢাকার রাজপথে ছিলাম, কোনো ধরনের এই ধরনের কোনো আমি পাইনি। যখন আপনার সে কি বলে টঙ্গী এবং যাত্রাবাড়ি বিভিন্ন জায়গা থেকে ঢাকায় প্রবেশ পথগুলো যখন নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী যখন সরে গেছে, তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সেনাবাহিনীর প্রধানের যে বক্তব্য দেওয়ার পরে ঢাকা শহরে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সকলেই এই স্রোতে ঢোকার জন্য, মিশে যাওয়ার জন্য চেষ্টা করেছে, এবং সেটাই যা হওয়ার এইরকম পরিস্থিতি সেটাই হয়েছে। আচ্ছা, তো তাহলে মূল কথা এখানে হচ্ছে আপনারা এখানে নির্বাচন করতে আপনি যদি চাইছেন। বলেন দিনাজপুরের মানুষ ঢাকা শহরে 2টার সময় ঢাকায় কি হয়েছে এটা কিন্তু জানতো না। চিটাগং এর মানুষ জানতো না। যশোর, ঝিনাইদহ, খুলনা, আপনার হচ্ছে সিলেট অঞ্চলের মানুষ, রংপুর অঞ্চলের মানুষ, রাজশাহী কেউ জানতো না। তারা হতভম্ব হয়ে গেছে যখন শুনেছে যে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে তিনি দেশ ত্যাগ করেছেন। তারা তো এক একজন আকাশ থেকে পড়েছেন যে কি এবং ঘটনা ঘটলো ঢাকায় যে এরকম মানে সিদ্ধান্ত নিতে হলো। কাজেই এই ঘটনার সঙ্গে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত ছিল না। এটা 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 একটা কনস্পিরেসি করে। কিন্তু এবং এই এখন দেখেন দায়টি কার? এটা জনগণকে দায়, এই পরিস্থিতিতে কে নিয়ে এসেছে? এখন এই দায় দেখেন কি আওয়ামী লীগ নেবে কিনা? না, শোনেন, আপনার হচ্ছে ডক্টর ইউনূস যখন ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে বলেন যে মেটিকুলাসলি এই প্রোগ্রামটা করা হয়েছে এবং মাস্টার মাইন্ডকে পরিচয় করে দেওয়া হয়েছে, এবং এখন বলা হচ্ছে যে যদি আমরা পুলিশ না হত্যা করতাম, আমরা শিশু না হত্যা করতাম, মেট্রো রেল না পুড়িয়ে দিতাম, আমরা যদি ওই সার্ভার যদি পুড়িয়ে না দিতাম, ইন্টারনেট যদি বন্ধ করে না, তাহলে কি আমরা 5ই আগস্ট করতে পারতাম? কাজে আপনি বুঝতে পারছেন যে এখানে তো একটা সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা অরাজকতা তৈরি করে এই ঘটনা, এই পরিবেশ তৈরি করা হয়েছে, পরিস্থিতি তৈরি করা হয়েছে। এবং এটার সঙ্গে ফাইনালি আমরা যেটা দেখেছি, এটার ফায়সালা আপনার আমরা না, জাতি দেখেছে, বিশ্ববাসী দেখেছে, ক্যান্টনমেন্টে এটার ফায়সালা হয়েছে, রাজপথে না। আপনি যদি এখন রাজপথে যদি এটা ফায়সালা হতো তাহলে আমি বলতে পারতাম না এটা গণ অভ্যুত্থান হয়েছে। এটা গণ অভ্যুত্থান হয়নি। আচ্ছা, গণ অভ্যুত্থান হয়নি, তো এখন আপনার দল আওয়ামী লীগ কিভাবে চলছে? কার নির্দেশনায় চলছে আওয়ামী লীগ?
আওয়ামী লীগের কাঠামো আছে, আওয়ামী লীগ সেইভাবে চলছে, এবং আওয়ামী লীগ একটা মানে একটা বৃহৎ রাজনৈতিক দল, ৭৫ বছরের পুরানো রাজনৈতিক দল, অনেক চড়াই উতরাই। আওয়ামী লীগ আপনার সুখের রাজনীতি কখনোই করেন নাই। ক্ষমতায় যখন ছিল, দায়িত্ব যখন পালন করেছে, তখনও আওয়ামী লীগ দেশবাসীকে দিয়েছে, দেশের মানুষের জন্য করেছে, দেশের অগ্রগতির জন্য করেছে, দেশের উন্নয়নের জন্য করেছে, জনগোষ্ঠীর জন্য করেছে। আবার যখন অপোজিশনে ছিল, তখনও আওয়ামী লীগ দেশের মানুষের জন্য করেছে। আওয়ামী লীগ গ্রেনেড হামলার শিকার হয়েছে, আওয়ামী লীগ ৭৫-এর 15ই আগস্টের শিকার হয়েছে, 5ই আগস্টের শিকার হয়েছে, আওয়ামী লীগের নেতারা এস এম কিবরিয়া হত্যার শিকার হয়েছে, অসংখ্য মঞ্জুরুল ইমাম সহ গ্রেনেড হামলার শিকার হয়েছে, আমরা সেটি নির্যাতিত হয়েছি। আমার প্রশ্নটি একদম এবং সুনির্দিষ্ট। ৫ই আগস্ট পরবর্তী সময়ে আপনারা তো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছেন। এখন দলের যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে, তৃণমূলের যে সমস্ত কর্মী বাহিনী রয়েছে, তাদেরকে আপনারা কিভাবে নির্দেশনা দিচ্ছেন? আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম এই কারণেই যে আওয়ামী লীগ সবসময় ঘুরে দাঁড়ানোর রাজনীতি করে। আওয়ামী লীগ কোনো ভোগ বিলাসের রাজনীতি করেন। আমরা জানি আমার নেতা কর্মীরা না খেয়ে আছে, কষ্টে আছে, তাদের ওয়াকালতনামা যে কোর্টে নিবে সেই পয়সা পর্যন্ত নাই, এরকম নিদারুণ কষ্টের মধ্যে আছে। কিন্তু আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, কারণ আওয়ামী লীগের মধ্যে দেশপ্রেম আছে, এবং আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। শুধু আওয়ামী লীগ ঐক্যবদ্ধ না, সমগ্র দেশবাসী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। শেখ হাসিনার নাম শুনলেই বর্তমান দখলদার বাহিনী সেজন্য ভয় পায়, তার নাম লিখতে দেয় না, আওয়ামী লীগের নাম পত্রিকা লিখতে দেয় না, আপনাকে উচ্চারণ করতে দেয় না। কারণটা কি? জয় বাংলা কথা মুছে দেওয়া হচ্ছে কেন? কারণ এগুলোর প্রতি তাদের ভীতি আছে, কারণ এগুলোর এই আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, জয় বাংলার প্রতি মানুষের ভালোবাসা আছে। এই ভালোবাসা যখন মানে এক জায়গায় মিশ্রণ ঘটবে, তখন আপনার দেখবেন আওয়ামী লীগ কোথায় আছে, কিভাবে। আমি দীর্ঘদিন ধরে ব্রিটেনের রাজনীতি মানে অনুসরণ করছি, দেখি এখানে যখন একটি রাজনৈতিক দল নির্বাচনে জয়লাভ করে, সেই রাজনৈতিক দলটির নেতা প্রধানমন্ত্রী হন। আবার যখন নির্বাচনে যে রাজনৈতিক দলটির নেতা পরাজিত হন, তাৎক্ষণিকভাবেই তিনি তার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন, আবার লিডারশিপ মানে নতুন করে নেতৃত্ব তৈরি হয়। তো বাংলাদেশে রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো, স্পেশালি আপনার দল আওয়ামী লীগ এবং বিএনপি, উভয় রাজনৈতিক দলগুলোতে আমরা নেতৃত্বের পরিবর্তন দেখি না, এবং নির্বাচনে পরাজিত হলেও নেতৃত্বের পরিবর্তন হয় না, এবং রাজনৈতিক দল হিসেবে ক্ষমতা থেকে উৎখাত হয়ে গেলেও নেতৃত্বের পরিবর্তন নেই। না দেখেন, আপনি যদি ব্রিটেনের রাজনীতির সঙ্গে আমাদের যুক্ত, ব্রিটেন গণতন্ত্র চর্চা করে শত শত বছর যাবত, এখনো তারা বলছে আমরা গণতন্ত্রের সংগ্রাম করছি। গণতন্ত্র কিন্তু একটা ঠুনকো বিষয়, নিরন্তর সংগ্রামের বিষয়। আর আমাদের দেশের গণতন্ত্র কবে বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা স্বাধীনতার পর ২.৫ বছরের মাথায় আমরা ২১ বছর সামরিক জাতা করেছিলাম, জিয়া এবং এরশাদ সামরিক জান্তার মধ্যে ছিলাম। তারপরে আপনার ১০ বছর গণতন্ত্র চর্চা করতে না করতে কিন্তু আরেকটা 1/11 হয়েছে। আমাদের তো গণতন্ত্র চর্চাই করতে দেওয়া হচ্ছে না। আপনি গণতন্ত্রের সুফল পাবেন কিভাবে? আমরা শুধু উন্নয়ন হচ্ছে, মানুষের জীবন মানটা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের ইকোনমি বড় হচ্ছে, কিন্তু গণতন্ত্র তো আপনার হচ্ছে পয়সা দিয়ে কেনা যায় না। গণতন্ত্র চর্চার বিষয়, আপনি চর্চা করতে দিবেন না, আবার বলবেন যে গণতন্ত্র পাচ্ছি না, একদম এটা হয় না। সুনির্দিষ্ট ভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নির্বাচনের আগে বলেছেন তরুণরা দায়িত্ব নেবে। তো এই টার্মের পর হয়তো তিনি তরুণদেরকে দায়িত্ব দিতে চেয়েছিলেন। সেই তরুণ কি সজীব ওয়াজেদ জয়? সেই তরুণ কি সায়মা ওয়াজেদ পুতুল? সেই তরুণ কি টিউলিপ সিদ্দিক, নাকি রেদওয়ান সিদ্দিক ববি, নাকি খালিদ মাহমুদ চৌধুরী? আওয়ামী লীগ কাউন্সিল উইল ডিসাইড হু ইজ দ্য নেক্সট লিডার। আওয়ামী লীগ কখনো এইভাবে ঘোষণা দিয়ে নেতা তৈরি করেনি অন্য রাজনৈতিক দলের মতো। না আপনি কেন? দেখেন, এখানে আমরা তো না ব্রিটেনে দেখি ৫ জন লিডারশিপের রেসে ৫ জন না, আপনি বলতে পারেন, তো আপনি ৪৩ বছরে আপনাদের লিডারশিপের কোন প্রতিযোগিতা আমরা দেখলাম না কেন? না, আপনি বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগ সবসময় কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার সভাপতি নির্বাচিত হয়েছে কোনো ঘোষণায় না, কাউন্সিলরদের মাধ্যমে। এখন আওয়ামী লীগের কাউন্সিলর, সারা দেশের কাউন্সিলররা যখন মনে করে আমার লিডারশিপ, সে হচ্ছে তানভীর আমাদের লিডার, তো কাউন্সিলরদের মতামত তো আপনি ফেলে দিতে পারেন না। আওয়ামী লীগ তো গণতন্ত্র চর্চা করে, আওয়ামী লীগের মধ্যে তো গণতান্ত্রিক চর্চাটা আছে। কোন রাজনৈতিক দলের কাউন্সিলররা মধ্যে নির্বাচিত করছে, এটি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে না কেন? লিডারশিপে প্রার্থী কেউ এটা জমা তো দিচ্ছে না। এটা তো উন্মুক্ত আছে।
না, এটা আমার উন্মুক্ত প্রশ্নটি আছে। আপনি নিন। হ্যাঁ। কেউ প্রার্থিতা দলীয় প্রধান হিসেবে কোনো প্রার্থিতা নেই। তো সবাই আওয়ামী লীগ বলছেন দেখেন শেখ হাসিনাই এটা আপনি বলেন দলীয় প্রধান মৌলিক থাকবেন। কথা, আপনি স্পেসিফিক আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কথাই বলছেন। আপনি বলেন শেখ হাসিনার মতো একজন প্রাজ্ঞ বিজ্ঞ একজন এটি রাজনীতিক, নিয়ে কোনো সন্দেহ নেই। না, না, আমার এটা কথা এটা হচ্ছে বাংলাদেশে আপনি দেখান, নেতৃত্ব দ্বিতীয়ত তৈরি দেখান। করার আপনাদের প্রক্রিয়াটি কি আসলে? আছে, দেখেন এই যে পার্লামেন্ট, আপনি যদি আওয়ামী লীগের ৪টি ক্যাবিনেট দেখেন বা ওয়ার্কিং কমিটি যদি দেখেন, গত ৫টি সম্মেলনে আপনি দেখেন নতুন নতুন রক্ত সঞ্চারণ হয়েছে। নতুন নতুন লিডার নেতৃত্ব কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃত্বের দায়িত্ব দেওয়া এবং হয়েছে। গত মন্ত্রিসভায় হ্যাঁ, ২৩ জন আ হ্যাঁ। আ আ শেখ মুজিব পরিবারের মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন। এটিও সমালোচনা আসছে বিভিন্ন জায়গা থেকে। না, আমি জানি না এটা ২৩ জন পারিবারিক সম্পর্ক কিভাবে কে কিভাবে তৈরি করলো আমি জানি না। তা আমার জানা মতে এটা একটা ফেক কথাবার্তা। ওই যে আমি বললাম ৭৫ এর পরে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করার পরে যেভাবে মেলাইন করা হয়েছিল ৫ই আগস্টে এখন ক্ষমতা দখল করে এখন একইভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে মেলাইন করার জন্য যা যা অস্ত্র দরকার সবই ব্যবহার করা হচ্ছে। আচ্ছা। এখন আমার আরেকটি প্রশ্ন আমরা জানতে চাই যে আগামীতে নির্বাচনে আপনারা অংশ নেবেন। এ বিষয়ে আপনারা কতটুকু সিদ্ধান্ত নিয়েছেন? না, আওয়ামী লীগ কখনো নির্বাচনমুখী দল। আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করেছে। জিয়াউর রহমানের জিয়াউর রহমানের দেদণ্ড যখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না, যে আওয়ামী লীগের নাম, তখনও কিন্তু আমরা নির্বাচন করেছি। আমরা আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে গণতন্ত্র উত্তরণের জন্য তখনই আমরা সুযোগ নিয়েছি। কিন্তু আপনার আমাদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় যে সামরিক জান্তার সঙ্গে নির্বাচন করেছে 86 নিয়ে। কিন্তু আমরা যখনই সুযোগ পেয়েছি গণতন্ত্র উত্তরণের জন্য তখনই আমরা চেষ্টা করেছি করার জন্য। নির্বাচন ছাড়া, জনগণের মতামত ছাড়া কখনো দেশের জাতির কল্যাণ হয় না, উন্নয়ন হয় না। গত ১৫ বছরে প্রমাণিত হয়েছে একটা নির্বাচিত সরকারই একটা দেশকে তার স্বাধীনতার সুখ দিতে পারে। ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলাম, স্বাধীনতার সুখ পাই নাই ৩.৫ বছর বঙ্গবন্ধু হত্যা করার পরে। কিন্তু ১৫ বছরে বাংলাদেশের মানুষ যে মৌলিক যে অধিকার সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীনতার সুখ কিন্তু অনুভব করছিল। এই যখনই স্বাধীনতার সুখটা পাচ্ছিল, উন্নত জায়গায় যাবে, তখনই কিন্তু ঘটনা ঘটিয়ে দেওয়া হলো ষড়যন্ত্র করে। আজকে গ্রাজুয়েশন করার কথা আমাদের, এলডিসি গ্রাজুয়েশন ২৬ সালে। আমি জানি না বাংলাদেশ এখন কোথায় নিয়ে যাচ্ছেন তারা। একটু ভারত প্রসঙ্গে আসি। অনেকেই মনে করছেন যে আপনাদের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে ভারত বাংলাদেশের উপরে চেপে বসে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে আপনার দলীয় প্রধানও চলে গেলেন ভারতে। এখন ভারতে বসে তিনি রাজনীতির দিক নির্দেশনা দিচ্ছেন, টেলিফোনে কথা বলছেন, জনসভায় অংশ নিচ্ছেন ভার্চুয়ালি এবং এই বিষয়টিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। হুমকি না, তাদের জন্য তারা হুমকি মনে করে। কারণ বললাম না, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, জয় বাংলা, এগুলো কথা শুনলে তারা ভয় পায়। শেখ হাসিনার পিছনে তো বাংলাদেশের মানুষ আছে, জনগণ আছে। শেখ হাসিনা মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম। এই যে মানুষের ফিলিংসটা, এই ফিলিংসটাকে তারা ভয় পাচ্ছে। এই ফিলিংসটাকে তারা ভয় পাচ্ছে। আর ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ত দিয়ে লেখা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রায় ১৫ থেকে ১৭ হাজার তাদের সৈনিক এই মাটিতে জীবন দিয়েছেন এবং অনেকে বলা হয় যে ভারতের আমরা তার মুজিব ইন্দিরা চুক্তিকে বলা হয় দাসত্বের চুক্তি। কিন্তু জিয়া গেছে, এরশাদ গেছে, খালেদা জিয়া গেছে, বর্তমান এসেছে, চুক্তি বাতিল হয় নাই। গঙ্গা চুক্তি হয়েছে, বাতিল হয় নাই। ভারতের সঙ্গে যতগুলো এগ্রিমেন্ট হয়েছে একটাও বাতিল হয়নি। আমি বলবো যদি ভারতের সঙ্গে আমরা যদি কোনো ধরনের ওই ধরনের সম্পর্ক থেকে থাকে, দেশ বিক্রির যদি সম্পর্ক থেকে থাকে, আমি বর্তমান সরকারকে বলবো ভারতের সঙ্গে যে সকল চুক্তি বা এগ্রিমেন্ট গুলো হয়েছে সেগুলো বাতিল করে তারা পদক্ষেপ গ্রহণ করুক। অলরেডি সাবমেরিন আওয়ামী লীগ দেশ অর্থাৎ বিক্রির রাজনীতি করে না। আওয়ামী লীগ চেন্নাই হয়ে যে সাবমেরিন আওয়ামী কেবলটি বাংলাদেশের সাথে ভারতের চুক্তি ছিল সেই চুক্তিটি বাতিল করা হয়েছে শুনেন এবং একই বাংলাদেশ, সাথে সেনজেন না, না, ভিসার জন্য এটা তো আগে অমানবিক। এটা তো অমানবিক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। বাংলাদেশের মানুষকে নিয়ে শুধু আমরা ভালো থাকবো তা নয়।
একটা বাংলাদেশ একটা মানবিক রাষ্ট্র, কারণ আমরা 30 লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি। এই মানবিক রাষ্ট্রের ছোঁয়া আমরা সব জায়গায় দিতে খালিদ চাই। মাহমুদ চৌধুরী, বন্ধুত্ব করতে গিয়ে আপনি আপনার দেশের নাগরিকদের মানে হয়রানি করে ভারতে গিয়ে ভিসা আবেদন করাবেন, এটি কোন ধরনের বন্ধুত্ব? না সেনজেন এটা ভিসা তো এখন কোন তাহলে না না বাংলাদেশে আপনার ভিসা সেন্টার না কেন না না খুললো? আপনার হচ্ছে কোথায় ভারতে গিয়ে ভিসা আবেদন করানোর বিষয়টা এই যে বলেন। সেনজেনভুক্ত দেশের নো, এটা বাংলাদেশের দায়িত্ব নয়। আপনি বিদেশে থাকেন, আপনার জানার কথা এটা। বাংলাদেশে কে দূতাবাস খুলবে না খুলবে সেটা সেই দেশের দায়িত্ব। সুইডেন দূতাবাস খুলবে কিনা সুইডেন সিদ্ধান্ত নিবে। যেমন যে আর্জেন্টিনা না, বাংলাদেশের সরকারের সদিচ্ছা না ম্যারাডোনা, থাকলে শুনেন, তো হবে না। তো মেসি আপনারা না 15 বছরে সরকারের ক্ষমতায় থাকার সময় সুইডেন বাংলাদেশে খুললো না, আপনারা যেদিন চলে গেলেন না না সেনজেন সুইডেনের দেশগুলো। দূতাবাস এখানে আছে। সুইডেনের দূতাবাস আছে এবং সুইডেনের এখানে সেনজেন ভিসা যদি আপনি সুইডেন থেকে নেন, সেই ভিসা দিয়ে আপনার অনেকগুলো দেশে ঘোরা যায়। এগুলো আপনি কতগুলো দেশ আপনি ভালো বলতে পারবেন, না, ঘোরা যায়। ভারতের এগুলো মধ্যে শুনেন, ভারতে গিয়ে আনতে এগুলো হবে। এই যে আমি বললাম না, এই যে আপনার বিভিন্ন ধরনের তৈরি করা হচ্ছে, কেওয়াজ তৈরি করা হচ্ছে, এই তাদের ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য, এগুলো হচ্ছে তাদের কেওয়াজের একটা অংশ। যে ভারতের দূতাবাস, এটা তো আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করি, তখনই আমরা দেখেছি পূর্ব ইউরোপের দেশগুলো তখন স্কলারশিপ দিত। সেই সময় ভিসা নেওয়ার জন্য আপনার দিল্লিতে যেতে হতো। আমরা দেখেছি সেই সময় আপনার ফিনল্যান্ড বলেন, সুইডেন বলেন, বা হচ্ছে আপনার ইস্ট ইউরোপের দেশগুলোকে, রোমানিয়া, এইসব দেশে যেতে হলে আপনার হচ্ছে দিল্লিতে যেতে হতো। তো ঘটনা হচ্ছে এগুলো নতুন কিছু নয়। এইটা কেওয়াজ তৈরি করছে, কেওয়াজ তৈরি করে ভারত বিরোধী একটা এজেন্ডা তৈরি করে দেশের মানুষকে, তাদের ব্যর্থতাগুলোকে, মানুষ যে প্রত্যেকদিন নির্যাতিত হচ্ছে, বাজারে গিয়ে, স্কুলে গিয়ে যে ধর্ষিত হচ্ছে, আপনার যে এখন এই যেমন খুশি তেমন সাজো কথা বইলা, এই যে আইএস সন্ত্রাসীদের আবরণ নিয়ে যেই মানে যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে হিজবুল তাহরীর যে প্রশিক্ষণ কর্মশালা খোলা হয়েছে, এগুলোকে ঢাকার জন্য বাংলাদেশের তাদের টোটাল আপনারা সামগ্রিক যাদেরকে হিজবুত তাহরীর বলছেন, সেই উপদেষ্টারা তো কেউই বলছেন না যে তারা হিজবুত তাহরীর সদস্য। কারণ তারা 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 তো অভিনয় করছেন, তারা তো ছন্দাবরণে আছেন, তাদের তো সাহস নাই। আমরা বলি আমরা মুক্তিযোদ্ধা, আমরা জয় বাংলার লোক, আমরা মুক্তিযুদ্ধের লোক, আমার চেতনার মধ্যে মুক্তিযুদ্ধ, আমার চেতনার মধ্যে 30 লক্ষ শহীদ, লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগ। ওরা তো বলতে পারে না। ওরা তো সেই জন্য ডক্টর ইউনূস বলছেন যে 71-এর ঝামেলা, 71-এর মুক্তিযুদ্ধকে তিনি ঝামেলা বলছেন। তো এরপরে কি আমাকে বুঝতে হবে যে ইউনূস সাহেব হচ্ছে মুক্তিযুদ্ধের লোক নাকি আপনার হিজবুল তাহরীর লোক? আচ্ছা, তো এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি কি মনে করেন কোন রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করবার জন্য বাংলাদেশে সেই পরিস্থিতি আছে বা তৈরি হয়েছে? এবং যদি না হয় তাহলে আপনারা কি কোনো কোয়ালিশন করবেন? যেমন প্রথম কয়েকদিন 5ই আগস্টের পর আমরা শুনেছি যে আপনার দল থেকে বলা হয়েছে, বিশেষ করে সজীব ওয়াজেদ জয় বলেছেন প্রয়োজনে তিনি বিএনপির সাথে কোয়ালিশন করতে, একসাথে আন্দোলন করতে রাজি আছেন। এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত না, সজীব ওয়াজেদ জয়ের সিদ্ধান্ত হতে পারে, আমি জানি না। তবে এই মুহূর্তে যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকে, তাহলে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। বাংলাদেশের মানুষ সেই প্রতীক্ষায় আছে। শুধু আপনি একটা অবাধ নিরপেক্ষ ভোট দিয়ে দেখেন আওয়ামী লীগের প্রতি মানুষের কি পরিমাণ আস্থা বিশ্বাস আছে, তাহলেই বোঝা যাবে। না, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনারা একসময় জামাতের সাথেও কোয়ালিশন করেছিলেন, আপনারা এই পরিস্থিতিতে জামায়াত যদি আপনি সংসদীয় গণতন্ত্রটা, সংসদের যে কার্যপ্রণালী বিধিটা আছে সেটা এক জিনিস, আর আমার রাজনীতির যে আমার যে নীতি, দলের যে নীতি বা আদর্শ সেটা আরেক জিনিস। আমি যখন সংসদে যাব, সংসদ নেতা যখন একজন হন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু 350 জন সংসদ সদস্যর কিন্তু নেতা। তিনি শুধু একটি দলের নেতা নন, তিনি প্রত্যেকটি দ্বারা নির্বাচিত হয়ে যায়, জামাত হোক বা অন্য যে কোনো নির্বাচিত, জনগণ যাকে নির্বাচিত করে পাঠাবে সেই নির্বাচিত প্রতিনিধি, তাকে কিন্তু নিরাপত্তা দেওয়া, তাকে সম্মান দেওয়া, এটা কিন্তু সংসদ নেতার দায়িত্ব। কাজে আমরা কিন্তু এগুলো গুলিয়ে ফেলি এবং রাজনীতির স্বার্থে এগুলো ব্যবহার করি। আপনার দলীয় প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
এখন 2026 সালের নির্বাচনের আগে তিনি যদি অভিযুক্ত হয়ে যান এবং তার যদি আদালতের রায়ে শাস্তি হয়, সেক্ষেত্রে তো তিনি আইনের দৃষ্টিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার দল আওয়ামী লীগের প্ল্যান বি কি? একটি হত্যাকাণ্ড আইনগতভাবে প্রমাণ করতে পারবে না যে শেখ হাসিনা কোনো হত্যার সঙ্গে জড়িত। তিনি কোথাও নির্দেশনা দিয়েছেন, তিনি বলছেন নির্দেশ দিয়েছেন, কোথায় নির্দেশ দিয়েছেন প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া আপনি তো একটা মানে ক্যাঙ্গারু কোর্টের রায় দিয়ে দিতে পারেন। আপনি দেখেন বাংলাদেশের মানুষ তো ওই দিনকে বুঝেছে যে আইসিটিতে কি হতে চায়। যেই কুখ্যাত নিজামী কামরুজ্জামানের যিনি আইনজীবী, তিনি হচ্ছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর। এরপরে আপনি এখানে কি রায় হতে পারে বাংলাদেশের মানুষ কি বুঝে না? বুঝে। এই ধরনের রায় বাংলাদেশের মানুষ মেনে নিবে না। এই ধরনের রায় বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। টাইম উইল সে। আপনি দেখেন, আপনাকে তানভীর আজকে আমি কথা বলছি ডিসেম্বরে, আপনি দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। কেন অল্প কিছুদিনের মধ্যে সিনারিও চেঞ্জ হবে? কারণ কিভাবে? বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশের মানুষ নির্যাতিত হতে হতে প্রতিবাদ করতেছে, আর এরপরে হবে প্রতিরোধ করবে। এই প্রতিরোধ কি আরেকটি গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ কি এগিয়ে নিয়ে যাচ্ছে? নো, আমরা তো ঘুরে দাঁড়িয়েছি। আমরা 75-এর পরে ঘুরে দাঁড়াই নাই, দাঁড়িয়েছি তো। 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের পরে কি নির্যাতন করা হয়েছে আপনি বলেন? আমাদের এমপিদেরকে হত্যা করা হয়েছে, গ্রেনেড মারা হয়েছে, মঞ্জুরুল ইমাম 75 বছরের খুনিদের হত্যা করা হয়েছে। আজকে তার আইনের শাসনের কথা বলে। যেই মঞ্জুরুল ইমামের হত্যাকারী, যে আহসানুল্লাহ মাস্টার হত্যাকারী, শাহ এস এম কিবিরের হত্যাকারী, যারা বাংলা ভাই আব্দুর রহমানের সৃষ্টিকারী, যারা হচ্ছে 26,000 নেতাকর্মীর হত্যাকারী, যারা 21 আছে গ্রেনেড হামলা, 500 জায়গায় সিরিজ বোমা হামলা যেই সরকারের আমলে হলো, তাদেরকে রেকটিফাই করে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হলো। বিএনপির 5 বছরের এই যে নৈরাজ্যকর অবস্থা, দেশ ধ্বংসের যে পদক্ষেপ, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হলো। একজন উপদেষ্টা বলেন যে খালেদা জিয়ার পক্ষে, তিনি বলেন খালেদা জিয়া 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত কিভাবে দেশ চালিয়েছেন। 2টি সরকার প্যারালাল ছিল, হাওয়া ভবন এবং একটি সচিবালয় থেকে চলেছে। এইরকম একটা সরকার চালানো হয়েছে যেখানে গ্রেনেড হামলে একটা দলকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদেরকে আজকে ইনডেমনিটি দেওয়া হলো। এদের কাছে আপনি আর কি প্রত্যাশা করেন? আমরা অনুষ্ঠানের প্রায় শেষ আমরা পর্যায়ে সেজন্য বলেছি আজকে জামাত, বিএনপি, ইউনূস গং, এই গঙের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আচ্ছা, 54 বছর ধরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করা এবং গণহত্যার জন্য পাকিস্তানও যেমন ক্ষমা চায়নি এবং জামায়াত ইসলামীও তার দায় স্বীকার করে ক্ষমা চায়নি। 24-এর গণহত্যার জন্য আপনারাও কি তাহলে ক্ষমা চাইবেন না? আপনাদের মধ্যে আর জামায়াত ইসলামের কি পার্থক্য তাহলে? না, এখানে তো 24-এ আমরা তো সরকারে ছিলাম, আমরা দেশ পরিচালনা করেছি। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যদি এই ধরনের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেগুলোর তদন্ত সাপেক্ষে বিচার হবে, এবং আমরা জাতিসংঘের আন্তর্জাতিক তদন্তের কথা তিনি বলেছেন। তিনি একটা কমিশন গঠন করে দিয়েছিলেন, সেই কমিশনকে বাতিল করা হয়েছে। করেছেন, কিন্তু আমরা চাই আবু সাইদ সহ যতগুলো হত্যাকাণ্ড হয়েছে 5ই আগস্ট এবং 5ই আগস্টের পরে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হোক। সেখানে যদি আমি অপরাধী হই, আমি সেই অপরাধের মেনে নিব। তো তখন তো আপনারা নিহত আবু সাঈদের পিতামাতা বা নিহত মুগ্ধর পিতামাতার কাছে আপনারা না গিয়ে আপনারা গিয়ে বিটিভিতে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন। আবু সাঈদের পিতামাতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করেছেন, তাদেরকে সহজে তাদের সহমর্মিতা জানিয়েছেন, তাদেরকে বিচারের জন্য তাদেরকে আশ্বাস দিয়েছেন, তদন্তের আশ্বাস দিয়েছেন। এখন পর্যন্ত তো ফাইনালাইজ হয় নাই যে আবু সাঈদ কিভাবে মারা গেল। অনেকে কন্ট্রোভার্সিয়াল কথা বলে, কেউ বলে পুলিশের গুলিতে মারা গেছে, কেউ বলে 4 ঘন্টা পরে মারা গেছে, 8 ঘন্টা পরে হাসপাতালে গেছে, তার পিছনে গুলি লেগেছে, মানে বহুবিধ কথাবার্তা আছে। যাই হোক, আমরা চাই যে এটার সঠিক তদন্ত হোক, তদন্ত হয়ে সঠিক যে অপরাধী তাকে করা হোক, আর নির্দেশদাতা কে সেটাও আমরা জানতে চাই। এটা তো আপনি এই মন গড়া কথা বললে হবে না যে অমুকের নির্দেশ আছে, অমুকের নির্দেশে হয়েছে, এইভাবে তো বিচার হবে না।
না, আজকে তো রিমান্ডে রিমান্ডে সাবেক মন্ত্রী পলক সাহেব তো বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। শুনেন, পলক, তার 42 বছর বয়স, তাকে প্রায় 50 দিনের উপরে রিমান্ডে নেওয়া হয়েছে। একজন রিমান্ডে নিলে কি পরিমাণ মানসিক শারীরিক নির্যাতন করা হয় আমরা জানি, এবং তাকে প্রতি মুহূর্তে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় আমার জানি না আদালতে তিনি কি বলেছেন। আদালতে এইরকম অবস্থায় যে কোনো মানুষ তার মানসিক শক্তি হারিয়ে ফেলতে পারেন। একটা মানুষকে 50 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, এখনো ধারাবাহিক রিমান্ডে চলছে, প্রতিদিনই তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এই মামলার কাফেলা তো বন্ধ নাই। আপনার কেন্দ্র থেকে নির্দেশ দিয়ে প্রত্যেক থানায় থানায় 2টি করে বিস্ফোরক আইনে মামলা দেওয়ার কথা বলা হয়েছে। একদম নিরপরাধ মানুষদেরকে আপনার আসামি করা হচ্ছে এবং চাঁদাবাজি করা হচ্ছে। আচ্ছা, আমার প্রায় শেষ প্রশ্ন। আপনার দলের তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করেন আওয়ামী লীগ আর সামনে একটা দীর্ঘ লম্বা সময় ক্ষমতায় আসতে পারবে না, এখন তারা অন্য রাজনৈতিক দলে স্থলাভিষিক্ত হচ্ছেন। কেউ জামায়াতে যোগ দিচ্ছেন, কেউ বিএনপিতে যোগ দিচ্ছেন, অন্য রাজনৈতিক দলে ঢুকে যাচ্ছেন। তো এটা কি আপনার রাজনৈতিক দলের একটি কৌশল, যেভাবে ছাত্র জনতারা আগে ছিল ছাত্রলীগ, পরে তারা সমন্বয়ক হয়ে নিজেদের অস্তিত্ব ঘোষণা করলো? আপনারা কি এখনো এই স্ট্র্যাটেজিতেই আছেন কিনা? দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটা নীতি আদর্শ আছে, কর্ম পরিকল্পনা আছে। আমরা সেইভাবে রাজনীতি করি দেশের এবং জনগণের স্বার্থে, জনগোষ্ঠীর স্বার্থে। কাজে আওয়ামী লীগ বহুবার ভেঙেছে। 66 6 দফার পরে আওয়ামী লীগ সব চলে গিয়েছিল, তারপরেও কিন্তু আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল। 75-এর পরবর্তী অনেক আওয়ামী লীগ বিভক্ত হয়েছে, ভেঙে গেছে, অনেকে চলে গেছে, কিন্তু আওয়ামী লীগ তার আদর্শ এবং নীতি জনগণকে নিয়ে চলেছে, দেশকে নিয়ে চলেছে। কাজে আমরা কখনো ওইসব চোরাগুপ্তার রাজনীতি করি না। আমাদের রাজনীতি ক্রিস্টাল ক্লিয়ার। মানুষ বুঝতে পারে, দেখতে পারে যে আওয়ামী লীগ কি চাচ্ছে, আওয়ামী লীগের লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, আমাদের ক্লিয়ার। ওই যে বললাম না, অষ্টপঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা দিয়েছি বাংলাদেশের প্রত্যেকটি, আমরা প্রেক্ষিত পরিকল্পনা আমরা দিয়েছি, আর কোন রাজনৈতিক দল দিতে পারে নাই। কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের তো খুব রয়েছে, আপনারা মেধাবীদেরকে সুযোগ দিতে চান না, অপেক্ষাকৃত যোগ্যতর তরুণ নেতৃত্বকে আপনারা সামনে লিফট করেন না, আপনারা শুধুমাত্র ব্যবসায়ী এবং পারিবারিক যে লেগাসি সেটা ধরে রাখবার জন্যই আওয়ামী লীগের তাদেরই স্থান হবে যাদের অর্থ আছে, বিত্ত আছে এবং পারিবারিক লেগাসি আছে, কিন্তু যোগ্য এবং মেধাবীদেরকে আপনারা দূরে ঠেলে রাখেন, অথবা আপনার নেতাকর্মীরা তাদেরকে দূরে ঠেলে দেয়। এটা ঠিক না। বাংলাদেশের আওয়ামী লীগে শুধু আপনি একটি দৃশ্যপট দেখলে তো হবে না, সারা বাংলাদেশে আপনি দেখেন, এই দেশের দেশপ্রেমিকরাই আওয়ামী লীগ করে। এই দেশের বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিল বলেই আজকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা দেশ পরিচালনা করতে পারছে। আজকে এই যে মেধা কোটা নয় মেধা, এই স্লোগানটা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল বলেই আজকে উচ্চারিত হয়েছে, মেধার কথাটা। না হলে কিন্তু যারা ব্রিটিশদেরকে পদলেহন করেছে, পাকিস্তানিদের পদলেহন করেছে, সেই ধরনের মিডিল ক্লাস সুশীলরাই দেশ শাসন করত। বাংলাদেশ সাধারণ মানুষ, মানে এমপি তো দূরের কথা, মেম্বার চেয়ারম্যান হওয়ারও কোনো সুযোগ পেত না। কারণ ওই পদলেহনকারী সুশীলরাই কিন্তু দেশ পরিচালনা করত। কষ্টটা তো এইখানেই যে আওয়ামী লীগ সাধারণ মানুষের শাসন প্রতিষ্ঠা করেছে বলেই আজকে ওই পদলেহনকারী সুশীল গোষ্ঠীরা, ওই যে সমাজের যে পরিবারের কথা বলছেন, ওই পরিবাররা আজকে খুবই মনকষ্ট। এই কারণে তারা বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় 16 মিনিট বেশি কথা বলেছি। আপনাকে আরো আমি 1 মিনিট সময় দিচ্ছি আপনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য, জনাব খালিদ মাহমুদ চৌধুরী। না, আপনাকে ধন্যবাদ। অনেক ইয়ের মধ্য দিয়ে আপনি আমাকে যুক্ত করেছেন, এবং আমি মনে করি যে বাংলাদেশের যে আধার নেমে এসেছে সেটা কেটে যাবে। আমাদের 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 চলার পথের প্রেরণা হচ্ছে আমাদের 30 লক্ষ শহীদ, আমাদের চলার পথে প্রেরণা হচ্ছে মা বোনদের আত্মত্যাগ, আমাদের চলার পথে প্রেরণা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। এই বাংলাদেশ কখনো মুক্তিযুদ্ধ হেরে যাবে না। মুক্তিযুদ্ধ হেরে যাওয়ার জন্য 30 লক্ষ শহীদ মানুষ জীবন দেয়নি। কারণ বাংলাদেশের 16 কোটি মানুষকে আজকে আমাদের শপথ নিতে হবে এই এই দেশ বিরোধী, এই মুক্তিযুদ্ধ বিরোধী, এই দখলদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই দুর্যোগের সময়ে, এই কঠিন সময়ে আপনি পলিটিকা টিভিতে পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানের মুখোমুখি হয়েছেন। আপনার সাহসের তারিফ করছি এবং সকল প্রশ্নের জবাব আপনি নির্দ্বিধায় দিয়েছেন। সেজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পলিটিকা টিভির পক্ষ থেকে। আপনি সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, আপনারা যারা এতক্ষণ এই আলোচনাটি দেখেছেন, অনেকেই মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো ফেসবুকে রয়েছে এবং ইউটিউবে রয়েছে। আমাদের পডকাস্টটি